আমি সব চেক করেই নিয়েছি, ঠিকই আছে মোটামুটি, কোনো অসুবিধা নেই। কার আবার এই ভিডিওটি অন করা রয়েছে, এটাকে বন্ধ করো। ঠিক আছে। আর মাইক্রোফোনগুলো খেয়াল রাখবে, সবসময় অন অফ হয়ে যায়। তোমাদেরকে একটু নিশ্চয়ই শেখাতে হবে না এগুলো। ওকে। মাঝে মাঝে একটু মিস্টেক আমাদের নিজেদের ইয়ে থেকেও হয়ে যায়, এন্ড থেকেও হয়ে যায়। বেশ, আমাদের আজকে যে কোনো দিনের মতোই প্রথমেই কোথাও একটা ক্লিক হয়ে রয়েছে আমার ইয়েতেও। হুম, এবার ঠিক আছে। তো এবার নিউক্লিয়ার ফিজিক্স তোমাকে বের করে দিতে হবে মনে হচ্ছে রুমের ইয়ে থেকে। তোমার মাইক্রোফোনটি অন করে আছো কেন বাবা? ওটিকে অফ করে রাখো। একবার আমি মিউট করলাম, তাও এবারটা অন করে ফেলছে। যাই হোক, মাইক্রোফোন বিনা কারণে অন করবে না, যখন তোমার কথা বলার টাইম আসবে তখনই অন করবে। বেশ। তো আমার বারবার যেটা বলার বক্তব্য, সেখানেই আমি আবার ফেরত আসব। সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাস, তোমাদের কি পড়তে হবে, তোমাদের কতটা পড়তে হবে, কোত্থেকে পড়তে হবে, এইসব করা, এবং একটু একটু করে একটু তাগাদা দেওয়া, একটু চাপ দেওয়া, এই এটা পড়ো, এটা পড়ো, এটা করো, কতদূর হচ্ছে। তো যাকগে, আমরা আপাতত আগের সপ্তাহে যা বলেছি সেই রকম করেই আমরা এগোচ্ছি, যে প্রথমে আমরা স্কুল এডুকেশনের পার্টটাতে ফোকাস করছি, মানে ক্লাস 11-12 অবধি, মানে ক্লাস 11-12 না, তোমাদের এসএসসি পরীক্ষার 11-12 নয়, এমনি 11-12-এর সিলেবাস জেনারেল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল সিবিএসসি আইসিএসসি এইসব বোর্ডে যতটুকু আছে ফিজিক্স, সেইটুকুর উপরে আমরা ফোকাস করছি। পরীক্ষার কোনো কিছু বক্তব্য শুনলে তারপরে আমরা অনার্সের জিনিসগুলোর দিকে ফোকাস করব। এটা হচ্ছে মূল কথা। তো আমরা সেই স্কুলের জিনিস পড়ার জন্য আপাতত তোমাদেরকে আমি একটা জিনিস পাঠিয়েছি, সেইটা তোমরা অ্যাটেম্প করতে শুরু করবে। এখানে কোনো অ্যান্সার কিনি সব আমি কেটে বের করে দিয়েছি। সব সে তুমি চাইলে এই ডকুমেন্টটাকে যে অন্য কোথাও থেকে ডাউনলোড করতে পারবে না সেরকম নয়, সার্চ করলেই পারবে। এ তো আমিও সার্চ করে করেই পাওয়া, খুঁজতে খুঁজতেই পাওয়া। তো যাই হোক, এখানের যেটা মূল বক্তব্য দেবে, সূচিপত্রের খুব একটা রিলিভেন্ট নয় এখানে। প্রত্যেকটা অঙ্কের মানে প্রত্যেকটা ছোট 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 সেটে ভাগ করা আছে, যেগুলোকে এরা বলে ডিপিপি, এবং প্রত্যেকটা ডিপিপির নাম্বারিং আছে। এটা ধরো ডিপিপি 1, যেখানেই তুমি ডকুমেন্টের যে কোনো জায়গা থেকেই স্টার্ট করো আর মাঝখানে চলে নাও। দেখো এখানে হচ্ছে ডিপিপি 28, যে কোনো জায়গাতে এটা ডিপিপি 28 চলছে। তুমি যে কোনো ডকুমেন্ট যে কোনো জায়গাতেই আসতে পারো, এটা দেখবে উপরেই লেখা আছে এটা ডিপিপি 47 চলছে। পেজ নাম্বার এখানে পার্টিকুলারলি আলাদা করে কিছু নেই। ফলে তোমাদেরা যখন নিজেরা ডিসকাস করবে, সবসময় যে এখান থেকে স্ন্যাপশট তুলে দিতে হবে সেরকম নয়। তোমরা এমনি নিজেদের মধ্যে এইভাবেও আলোচনা করতে পারো যে ডিপিপি 47-এর 17 নম্বর অঙ্কটার কথা আমাকে একটু বল। এর অ্যান্সার কি কোথাও দেওয়া নেই এখানে, অন্তত এই ডকুমেন্টের মধ্যে। মেন যে ডকুমেন্ট যেটা থেকে আমি এটা কেটেছি সেখানে অবশ্যই আছে। তোমরা নিজেরা কোনটা অ্যান্সারটা মিলছে কি না, এই রকম চাইল্ডিশ ব্যাপারে কিন্তু বেশি ফোকাস করো না। ওগুলো তোমাদের যারা ছাত্রছাত্রী তারা করে। তুমি তোমার পড়ার অ্যাপ্রোচটা কেমন হবে আমি বারবার বলতে চাইছি। ধরো তুমি এরকম একটা অঙ্ক দেখলে, ফর এক্সাম্পল এই অঙ্কটাতেই আমরা ধরো যদি ফোকাস করি, আমি তোমাদেরকে বারবার পড়ানোর স্টাইলটা বোঝানোর চেষ্টা করব, কেননা এটা ছাড়া আমার কাছে আর খুব বেশি কিছু উপায় নেই। এটাকে আমি কেটে নিয়ে যাচ্ছি, এটা দেখলেই বিরক্ত হবে, তুমি মানে তোমাদের মাথা ফাতা নষ্ট হবে। ধরো তুমি এরকম একটা অঙ্ক করছো, কি আচ্ছা তোমরা শুনতে তো পাচ্ছ নিশ্চয়ই? অনুপম আছিস? মাঝে মাঝে একটু কোঅর্ডিনেট করে দিবি, হ্যাঁ? হ্যাঁ স্যার। হ্যাঁ শোনা স্যার। শোনা যাচ্ছে তো সব ঠিকঠাক? সব শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। ব্যাস ব্যাস, হ্যাঁ দেখাও স্যার, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। ক্লিয়ার, বেশ। তো ধরো আমি এই অঙ্কটা করতে চাই,
না, আমরা ধরো অনেকেই অনেক কিছু ভুলে লিভ ইট। তো কিভাবে আমি পড়বো, তুমি ধরো জিনিসটা দেখলে বলছে ইন দ্য সার্কিট শোন ইন ফিগার নেগলেক্টিং সোর্স রেজিস্ট্যান্স দ্য ভোল্টমিটার অ্যান্ড অ্যামমিটার রিডিং উইল রেসপেক্টিভলি বি। প্রথমেই ধরো চোখে অন্ধকার দেখলাম এ কি সব, তারপর দেখলাম আচ্ছা সার্কিট আছে, রেজিস্ট্যান্স আছে, ভোল্টমিটার আছে, অ্যামমিটার আছে, এ বোধহয় ওই সার্কিট জাতীয় কিছুর ব্যাপার। তারপরে তুমি দেখলে এখানে একটা আর, এখানে একটা ইন্ডাকটেন্স, এখানে একটা ক্যাপাসিটেন্স, তার মানে কিছু একটা এলআরসি সার্কিট ফার্কিট ওই সবের কিছু একটা ব্যাপার দিয়ে তুমি এইভাবে জিনিসটার চ্যাপ্টারটা আইডেন্টিফাই করলে যে কোন চ্যাপ্টারের। তুমি তো ডিপিপির হেডিংয়েও তুমি জানো, মানে কোয়েশ্চেন সেটের হেডিংয়েও, যে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক। এখানে শুরুতে তোমার এখানে একটা রয়েছে যে অল্টারনেটিং সার্কিট, এলসিআর সিরিজ সার্কিট, রেজোনেন্স, কোয়ালিটি ফ্যাক্টর, পাওয়ার ইন এসি সার্কিট, এগুলো কিন্তু সবই তোমাদের সিলেবাসেও রয়েছে, মানে একদম সুন্দরভাবে রয়েছে। তো তুমি তাহলে এই সিলেবাস, এই এই জিনিসগুলোর উপরে তোমার এই সেটটা আছে, টপিক টপিক করে ভাগ করে দেওয়া। এর উত্তরটা কত এই মুহূর্তে প্রশ্নের সেটা খুব ইম্পর্টেন্ট নয়, সেটা তোমরা নিজেরাই আলোচনা করতে করতে পেরে যাবে। কিন্তু তোমার এই অঙ্কটার মধ্য দিয়ে তোমাকে এলসিআর সার্কিট এই জাতীয় জিনিসপত্রগুলো, ইন্ডাকটেন্স কি ছিল, ক্যাপাসিটেন্স কি ছিল, এই জাতীয় জিনিসগুলো তোমাকে রিক্যাপ বা আরেকটু জেনে নিতে হবে, যেটা তুমি ভুলে গেছো। এই অঙ্কটার উত্তর মুখস্থ করে নিলে বা এই অঙ্কটার জন্য কোনো সমীকরণ মুখস্থ করে নিলে তোমার কিন্তু অ্যাবসলিউটলি কোনো কিছু হবে না। তো প্রথম মানে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। প্রথমেই যে যখন যে কনসেপ্টটা আটকাবে সেই কনসেপ্টটা আমি এখান থেকে পড়ে নেব। মানে হচ্ছে এই অঙ্কটা তোমাকে কিন্তু এলসিআর সার্কিটটা কি ছিল সেই জিনিসটা পড়াশোনা করতে পাঠাবে। আচ্ছা, এটা এসি না ডিসি, তোমার এখানে কি বক্তব্য, যে এখানে কি স্যার এসি কারেন্ট না জেনারেল এটা ডিসি কারেন্ট, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা নেই, কিছু নেই, একটা ডায়াগ্রাম এঁকে বলা আছে। তোমরা কি কি দেখে কেউ বুঝতে পারছো যে এটা এসি কারেন্ট না এসি সার্কিট না নর্মাল ডিসি সার্কিট? হ্যাঁ স্যার, এটা তো এসি তো। কি করে বুঝছি আমি এটা এসি? স্যার ওটা ওই যে এসি যে নোটেশনটা, মানে 240 ভোল্টের যে নোটেশনটা, হ্যাঁ ডিসি হলে তো সাধারণত হ্যাঁ, প্লাস এই মাইনাস দেখা থাকে। এই নোটেশন আর এই নোটেশন আলাদা কিন্তু। এইটা এইটা জেনারেলি এসি নোটেশন, এইটা জেনারেলি ডিসি নোটেশন, পাওয়ারের দুটো নোটেশন আলাদা আছে। তো এইটা এবারে তোমার যদি মনে না পড়ে তুমি একটুখানি জেনে নিলে প্রথম প্রশ্ন, মানে আমি অ্যাজ এ লেম্যান অ্যাপ্রোচে যে এসিডিসি বুঝতে পারছি না, আচ্ছা এই নোটেশনটার কিছু একটা মধ্যে কিছু একটা বক্তব্য থাকতে পারে। তো তাহলে আমরা যদি যে কোনো, এবারে তোমাদের হাতের কাছে যে কোনো একটা বই আছে, সেই বইটা নিয়ে একটু চ্যাপ্টারটা উল্টালেই তুমি এই জিনিসটা দেখতে পেলে যে আচ্ছা এখানে একটা নোটেশন আছে, এখানে একটা এরকম কিছু আছে, দিয়ে সেই রিলেটেড দুটো এক্সাম্পল করে নিলে যে আচ্ছা ঠিক আছে এটা আমি এক্ষুনি করতে পারছি না, কিন্তু এই রিলেটেড আমি একটা দুটো এক্সাম্পল করে নেব। এইভাবে আমরা আস্তে আস্তে এগোবো, মানে আমাদের পড়ার অ্যাপ্রোচটা এইভাবেই হবে। যে যখন আমরা এক একটা টপিক, এবারে একটা টপিক ওয়াইজ করলে সুবিধাটা কি, এইখান থেকে তুমি এসি ডিসি এলসিআর সার্কিটের এই জিনিসপত্র যা কিছু আছে, ফেজ ডিফারেন্স সব কিছুই তুমি এখান থেকে পেয়ে যাবে। মানে এই জিনিসটা পড়তে গিয়ে তুমি সলভ করে ফেলবে। আর একটা কথা, তোমরা যখন এইচএস পড়েছো তখন অনেক কিছুই হয়তো সেই সিলেবাসে ছিল না, মানে অ্যাটলিস্ট আমি যখন এইচএসে পড়েছি এসব জিনিসপত্র আমার এইচএসের সিলেবাসে কিন্তু ছিল না। তো এগুলো পরে হয়েছে, আমরা এগুলো অনার্সেই পড়েছি, কিন্তু এখন এগুলো দেখছি নিট যেই সবেতেই আছে, ফলে সিলেবাসের অনেক ইমপ্রুভমেন্ট ঘটেছে। ফলে এগুলো তুমি একটা 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 করে ধরবে প্রথম থেকে, মানে যার যদি ভালোভাবে এটা অর্গানাইজ করা থাকে, যে কোনো ভালো মেটেরিয়াল যারা তৈরি করে তাদের বৈশিষ্ট্য হচ্ছে শুরুর দিকে ছোট ছোট প্রশ্ন, যেগুলো শক্ত কম সহজ, যত সময় যত এগোবে তত শক্ত আস্তে আস্তে বাড়বে। আর এক একটা প্যাটার্নের অঙ্ক এক একটা জায়গায় ভাগ করে দেওয়া, মানে সর্টিং করা আর কি, সেই সর্টিংগুলোকে তারা ঠিকঠাক করে করতে পারবে। এইটা হচ্ছে একটা ভালো মেটেরিয়ালের নিয়ম। তো আইডিয়াল মেটেরিয়াল কেউই বানাতে পারে না, তার মধ্যেও আমি অনেক ঘাটাঘাটি করে এটা চলবে বলে মনে হয়েছে।
শুরুর দিকগুলোতে আমি দেখেছি ভালোভাবে, শুরুর দিকে একটু সহজ প্রশ্ন, পরের দিকে একটু কঠিন প্রশ্ন, টপিক ওয়াইজ ভাগ করা আছে। এবং এই মেটেরিয়ালটাতে মোস্টলি নিট স্ট্যান্ডার্ডের প্রশ্নই আছে, একটু যেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন আছে, একদম নেই সেটা বলা মুশকিল, পুরোপুরি আলাদা করা খুব মুশকিল। তবে নিটের যেইর মধ্যে বেশি আলাদা কিছু, মানে যেইগুলোতে একটু মানে যেই মেন্সে একটু ক্যালকুলেশন বেশি, নিটের একটু ক্যালকুলেশন কম। তো ওই আর কি, পেপার সেটাররাও সবসময় অত আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারে না। তবে তোমাদের তোমাদের জন্য যথেষ্ট, মানে একদম 100% ওকে। এবং মোটামুটি সিলেবাসটা কভার আপ করেছে। মানে দিশার আমি অনেক অনেক কিছু দেখলাম, ডাউনলোডও করেছিলাম আগেও, এবারেও আবার কিছু একটু সময় দিলাম কয়েকদিন কিছু কিছু করে। তো দিশার যে কোনো মেটেরিয়ালেরই একটা স্ট্যান্ডার্ড আছে, খুব খুব ছড়ানো নয় আর কি। দিশা আর ইহান্ত এদের এমটিজি কেউই এরা খুব ছড়ানো কোনোটাই নয়। বেশ, তোমাদের এবারে তো আমি তো ঠিক আছে, আমি তো এসব কথা বলতে থাকবোই। তোমরা যে এক সপ্তাহ পড়াশোনা করলে, সেখানে কিছু সেই রিলেটেড কিছু বক্তব্য, কি বুঝলে, কি অভিজ্ঞতা, আমাকে কোনো প্রশ্ন করতে চাও, কোনো পার্টিকুলার কোনো কিছু জিজ্ঞেস করতে চাও, তাহলে এখন একটু বলতে পারো। স্যার। বল। হ্যাঁ স্যার, বলছি আপনি তো বলেছেন আপাতত এখন 11-12টাই ফোকাস করতে, হুম। তো ওটাই এখন ফোকাস করেছি। হুম। এবার স্যার মানে শুধু কি স্যার এমসিকিউ করে যাব, মানে থিওরি স্যার এবার ধরুন স্যার একটা এমসিকিউ করতে গিয়ে দেখা গেল সেটা হয়তো একটুখানি মানে একেবারে স্কুল লেভেল ফিজিক্স না, একটু যেই মানে যেই মেন বা যেই অ্যাডভান্স গেছে, মানে তখন দেখতে হচ্ছে সে এই তখন এই থিওরিটা দেখে নিলাম এখন ভাবে করবো নাকি স্যার, মানে শুধু এমসিকিউ সলভ করাটাই মানে ফোকাস করবো, নাকি থিওরি কিছু পড়বো? মানে কিছু থিওরি স্যার আছে যেগুলো স্কুলে পড়াতে লাগে না, কিন্তু আমরা যেইতে পড়াতে লাগে সেইগুলোকে হ্যাঁ, স্যার ওইগুলো দেখবো পড়তে নাকি? হবে, হ্যাঁ দেখতে তো হবেই, না দেখলে যাবে কোথায় তুমি? তুমি যেগুলো ভুলে গেছো সেগুলো তুমি তো দেখতে তো তোমাকে হবেই। তাহলে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে শুধু এমসিকিউ সলভ করা মানে এমসিকিউ কি করে দাগিয়ে দেবো সেরকম নয়। মানে তুমি স্টুডেন্টের মতোই পড়ছো, কিন্তু তোমাকে আরেকটু ইনডেপথে, মানে না বুঝে দাগিয়ে দেওয়ার ফান্ডায় যাবে না, জিনিসটা বোঝার না জন্য। না না স্যার, না না, হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার, না বুঝে স্যার করছি না হ্যাঁ, কোনো কিছু। এবারে ধরো কিছু কিছু জিনিস সত্যিই মানে এই ধরো এই ধরো এসি সার্কিটের, এলসিআর সার্কিটের সিরিজ প্যারালাল এত কিছু তোমার স্কুলে লাগে না, তোমার লাগে যেই মেন্স ফেন্স যারা দেয় ওদেরই লাগে। কিন্তু সেগুলোও তোমাকে দেখে নিতে হবে, কেন তোমার সিলেবাসে তো এগুলো সবই আছে, ভালোভাবেই হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ সেই রকম হ্যাঁ স্যার। এবার ধরো গ্র্যাভিটেশনের সময় তুমি দেখবে ওই একটু স্যাটেলাইট ফ্যাটেলাইটের একটু জটিল বিষয়গুলো তোমার এমনি স্কুলে লাগবে না, কিন্তু সেটা তোমার এখানে একটু লাগবে। মানে পার্টিকুলারলি ইলিপ্টিক্যাল অরবিটের কিছু বেসিক কনসেপ্ট একেবারেই এইচএস এর সিলেবাসে থাকে না, কিন্তু যেই মেন্সে কোয়েশ্চেন আসে। মানে একটা ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রফল বা কতটা, তারপর ধরো তোমার ওই যেটাকে অপসুর অনুসুর বলে, এপিহেলিয়ন হ্যাঁ পেরিহেলিয়ন, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ সেইখানের দুই হ্যাঁ। একটা ওখান ছোটখাটো ওখান থেকে প্রপার্টি। স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন দিয়েটা দেয়। ঠিক। আর স্যার ওই হুম। মানে এসেন্ট্রিসিটি দিয়েটা দেয়, মানে ই এর মান এত হলে সেটা কি হতে পারে, এই একদম সংক্রান্ত একদম একটা কোশ্চেন থাকতে পারে। একদম, যেগুলো তোমার জেনারেলি 11-12 কোনোদিনই পড়ানোর না কথা না না। স্যার, হ্যাঁ ইলেভেন টু টোটালটা আমরা সার্কুলার অরবিট ধরে করা, তো ফলে ওটা লাগাই না আর কি। হ্যাঁ একদম, কিন্তু এটার জন্য তোমাকে ওটা দেখতে হবে, একটু পড়ে নিতে হবে, সেই রকম করে আর কি, সেই রকম করে। তবে ভাই যেই মেন্সের সিলেবাস তো বিশাল সিলেবাস, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, প্রত্যেকটা জিনিসেরই কত ইনডেপথ কোয়েশ্চেন করছে। তার মধ্যেও ছেলেপুলে কি করে 100 পেয়ে যাচ্ছে সে তারাই জানে। তার কি জন্ম থেকেই জয়েন্টের কোচিং হচ্ছে না কি বলতে কি আজকাল? না স্যার, মানে এখন তো স্যার মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড এত বাড়িয়ে দিয়েছে, মানে ওরা মোটামুটি প্রায় সবই স্যার করে ফেলছে আর কি, মানে ওই সংক্রান্ত স্যার যে ইমেলে মানে আমরা যে অ্যাডভান্স এর কোশ্চেন তারও লেভেল এসে উপরে, মানে উম, মাঝে মাঝে মনে হ্যাঁ, হয় নেটার থেকে কঠিন ওটা বলে না মনে সে কঠিন ঠিক মনে হয় আছে, স্যার, সে ধরো মাথা করতে অ্যাডভান্সে পারে। অ্যাডভান্সে স্কোরটাও কম হয়, কিন্তু যেই মেন্সেরই যা কোয়েশ্চেন, এবং সেখানে দেখলাম কেউ কেউ খুবই বেশি নাম্বার পাচ্ছে, মানে এত বেশি নাম্বার পাচ্ছে কি করে, মানে সেইটাই হচ্ছে আমি ভাবছিলাম। যে ধরো আমাদের এখানে আমি তো দেখলাম যে ওদের অত বেশি জানি না যদিও, তাও দেখছি যে মানে যেই মেন্সের মতো পরীক্ষাতেও অনেকেই তো পার্সেন্টাইলটা নয়, পার্সেন্টেজ মানে মানে কত মার্কস পাচ্ছে সেটাও তো বলে। তো সেটাও দেখছি প্রচুর পাচ্ছে, মানে 80%, 85%, 90% মার্কস যেই মেন্সে পাওয়া মানে খুব শক্ত ব্যাপার, কিন্তু কেউ কেউ পাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, ভুলে যাও, তাদের কথা ভেবে আমাদের লাভ নেই। আমরা যেটা করতে চলেছি সেই দিকে, তো আমাদের প্রথম বক্তব্য হচ্ছে হ্যাঁ,
যে যে জায়গার থিওরি, স্কুল বলতে আমি স্কুলের 11-12টুকু শুধু বোঝাচ্ছি না, স্কুল স্ট্যান্ডার্ডের জিনিসটার যেটা ফোকাস করতে বলছি সেটা হচ্ছে ইনক্লুডিং মানে যেই মিনস নিট সমস্তটাই এক্সটেন্ডেড কভারেজ আর কি। সেইটার উদাহরণ হিসেবে ওই যেটা বলা হলো যে ইলেকট্রিক্যাল অরবিটের কিছু জিনিস, এলসিআর সার্কিটের কিছু জিনিস, এগুলোও তোমার সিলেবাসে যেহেতু আছে মানে তোমাকে সেগুলো তো অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, তুমি এখন ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান বা ইয়েতে ডিটেক্টর কি নিউক্লিয়ার ডিটেক্টর, নিউক্লিয়ার অ্যাক্সিলারেটর পড়ার তোমার এখনই দরকার নেই তোমাদের, ওগুলো যখন আসবে তখন। আচ্ছা, তোমরা বলতে থাকবে সমস্যার কথা। আমি ইতিমধ্যে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যে তোমাদের এই যে সিলেবাস ছিল, তোমরা যে কোনো সময় তোমরা আমাকে তোমরা বলবে তোমাদের কি বক্তব্য। কোথায় গেল এই মাল? হ্যাঁ, এই যে সিলেবাসটা তোমরা দিয়েছিলে সেটা থেকে আমি কিছু কিছু জিনিস মানে যেগুলো অনার্সের জিনিস সেগুলোকে একটা আমি মানে যেগুলো এখনই পড়ার দরকার নেই সেগুলো একটা হলুদ দাগ মেরে ফেলেছি, যে এই এই জিনিসগুলো আমার মনে হয়েছে যে স্কুল এডুকেশন সিস্টেমের বাইরে এখন অবধি যে ইমেন্সেও আসে না, মানে আমার নিজের আইডিয়া অনুযায়ী। তো এই স্যার, মালগুলো বল। স্যার পয়জন ইকুয়েশনটা কিন্তু আসে স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা আমার আমার তাহলে জ্ঞানের অভাব। তো ঠিক না আছে। না না, হ্যাঁ না না, আমি সব বলছি না। হ্যাঁ হ্যাঁ, না না ওই আর কি, মানে আমি তো এতটা ডিটেল জানি না, তোমরা বেটার জানবে। তো পরে যদি আমি এটা দাগি, সিস্টেম অফ পার্টিকেলসও আছে স্যার, সিস্টেম অফ পার্টিকেলস। এটাও তো আসে না। হ্যাঁ ঠিক আছে, এগুলোকে বাদ দিয়ে দেবো। সেটাই তোমাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। তো এই মালটাকে বাদ দেওয়া যাবে এইভাবে, এটা হ্যাঁ সুন্দর বাদ দিয়ে দেওয়া যাচ্ছে। যাই হোক ঠিক আছে, এগুলো স্কুলের মধ্যে ধরে নিচ্ছি। কার্নোট থিওরেম টিওরেম আসে স্কুলে? ওই যে না আসে না? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে কিছুটা তো স্যার থাকে ওই। আম, তারপর আপনার হচ্ছে হিট ইঞ্জিন? রেশিও অফ সিপিসি স্যার থাকে, সিপিসি হ্যাঁ স্যার, হিট ইঞ্জিন আছে। হিট ইঞ্জিনও আসে? আচ্ছা ওরে আছে বাবা, স্যার। তাহলে আসে না কোনটা গো? তাহলে অনার্সে ছেলেপুলে কি শিখবে? সবই তো এখানে শিখে যদি চলে আসে। কিন্তু যখন তারা অনার্সে পড়তে আসছে, মানে আমি আমার কলেজেও দেখেছি, অন্য কলেজেও দেখেছি, তখন তো দেখি নিউটন কিছুই এফেক্ট জানে বোধহয় না। আসে না, নিউটন এফেক্ট ভেক্টর অ্যানালিসিসও তো থাকে। জেটিএফ এর আসে না, জেটিএফ জুল থমসনটা আসে না। আচ্ছা ঠিক আছে, আমি জুল দেখছি। থমসন এফেক্টটা আসে না। আচ্ছা কি আচ্ছা থাকে ঠিক না? পাঁচ আছে, নম্বরটা ওই 5 নম্বরটা স্যার অনেকটা আছে, 5 নম্বরটা। এটা আসে স্কুলে এই যে আছে। এটা অনেকটা আসে না স্যার। হ্যাঁ, এটা সেজন্য দাগ দেওয়া আছে দেখো। হুম। তো আমার বক্তব্য হচ্ছে যে তারা যদি স্কুলে এত কিছু আসে, কিন্তু যখন তারা অনার্সে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হচ্ছে, তো নিউটনস ল জিজ্ঞেস করলে আকাশের দিকে তাকায়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কাকে বললে মাথা চুলকায়, এইসব তো কার্নো ফার্নো তো ছেড়েই দাও, এগুলো তো অনেক পরের কথা। চার্জ কুলম্বস লটাও লিখতে পারে না। মানে এই ইয়ের কারণ কি, মানে এতটা গ্যাপের কারণ কি? তো এখন তো স্যার সবই তো আর কি, মানে কোচিং সেন্টার নির্ভর তো সেখানে। সিলেবাসে অনেক কিছুই আছে কিন্তু কিন্তু পড়ে না। হ্যাঁ মানে মানে কোনো মানে সিলেবাসে লেখা আছে। ডেপথটা স্যার তৈরি হচ্ছে না, ইন ডেপথ মানে ডেপথে যাওয়ার টেন্ডেন্সিটা কম, কুইজ ভিত্তিক পড়াশোনা হয়ে গেছে। আরে তা হলেও সেই কুইজটা করতে গেলেও তাকে তো নিউটন লটা জানতে হবে, না জেনে কি করে দাগিয়ে দিচ্ছে, এইটা খুব। আচ্ছা স্যার, একটা স্পেসিফিক মানে প্রবলেম, কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো মানে কোনো বইতেই সেরকম ঠিকঠাক পাই না। তার মধ্যে যেরকম একটা মানে আমার কমন একটা প্রবলেম হচ্ছে রিজলভিং পাওয়ার। রিজলভিং পাওয়ারের দেখুন সিলেবাসটা, রিজলভিং পাওয়ারটা অনেকগুলোরই রিজলভিং তোমাকে পাওয়ার আছে, রিজলভিং আইপিএস এর পাওয়ারটা রিজলভিং পাওয়ার বুঝতে আছে। গেলে, হ্যাঁ রিজলভিং পাওয়ারটা তুমি স্কুলের হ্যাঁ, বইতে আমি পাবে স্টাডি না। করে নিই স্যার। হ্যাঁ বলো। হুম। রিজলভিং পাওয়ারটা সিলেবাসটাতেই দেখুন আপনি, হ্যাঁ আছে, অনেকগুলোরই আমি জানি। রিজলভিং পাওয়ার আছে। হুম 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 গ্রেটিং এর রিজলভিং পাওয়ার, হুম তারপর ডিফ্রাকশনের রিজলভিং পাওয়ার, হুম ইন্টারফিয়ারেন্স এর ক্ষেত্রে রিজলভিং পাওয়ার, আবার আইপিএস এর তারও রিজলভিং পাওয়ার, হুম। আবার মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ার। এইগুলো মানে রিজলভিং পাওয়ারের কোশ্চেন গুলো ঠিক মানে যতই বই খুঁজি আর খুঁজি মানে ঠিক খাপছাড়া টাইপের হয়ে গেছে। আপনি যদি রিজলভিং পাওয়ারের ওপর একটা শর্ট নোট বানিয়ে দেন, মানে যেখান থেকে ওভারঅল একটা কোশ্চেন মানে প্রবলেমকে অ্যাটাক করা যাবে বা কিছু শোনো, রিজলভিং পাওয়ার সবারই থাকবে, তোমার চোখেরও একটা রিজলভিং পাওয়ার আছে, আমার চোখেরও রিজলভিং পাওয়ার আছে। রিজলভিং পাওয়ার বলতে এক একটা জায়গায় এক একটা জিনিস বোঝায়, সেটা ঠিক। তো সেই জন্য এক একটা জায়গায় এক একটা ভাবে। যেমন ধরো আমরা যদি গ্রেটিং এর রিজলভিং পাওয়ারের কথা ভাবি, সেটা হচ্ছে যে কত দুটো পাশাপাশি ওয়েভলেন্থ কতটা পার্থক্য হলে ও আলাদা করে ওটাকে দেখাতে পারবে।
মানে তোমার একটা লাইটের মধ্যে ধরো 1 থেকে 1000 সমস্ত রকমের ওয়েভলেন্থ রয়েছে, কিন্তু 1 থেকে 1000 প্রত্যেকটা ওয়েভলেন্থ তো আলাদা করেও দেখাতে পারছে না, ও খানিকটা মিনিমাম একটা গ্যাপ, যে দুটো ওয়েভলেন্থকে আলাদা করে চিনতে গেলে সেই দুটো ওয়েভলেন্থের মধ্যে কত অ্যামস্ট্রং গ্যাপ হতে হবে বা কত ন্যানোমিটার গ্যাপ হতে হবে। এইটা ইন জেনারেল হচ্ছে রিজলভিং পাওয়ারের ডেফিনিশন। এবারে ইন্টারফেরোমিটারের রিজলভিং পাওয়ার এবং ডিফ্র্যাকশনের রিজলভিং পাওয়ার দুটোতে তুমি হয়তো ঘাবড়ে যাচ্ছ, আইপিসের রিজলভিং পাওয়ার, কেন হ্যাঁ হ্যাঁ এক একটা জায়গায় ও এক একটা আলাদা জিনিস কি মিন করছে, ঠিক সেরকম নয়। সে ব্যাপারটা হচ্ছে কতটা ওয়েভলেন্থের পার্থক্য, এটাই মেনলি, কিন্তু তাদের ফর্মুলাগুলো এক এক জায়গায় এক এক রকম। অবশ্যই ডিফ্র্যাকশন একটা আলাদা ইনস্ট্রুমেন্ট, তোমার আইপিস একটা আলাদা ইনস্ট্রুমেন্ট, মানে যে কোনো একটা কি বলে ওই টেলিস্কোপ গোষ্ঠীর মাথায় এগুলো আলাদা ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইন্টারফেরোমিটার একটা আলাদা ইনস্ট্রুমেন্ট, ফলে প্রত্যেকটা জায়গায় ফর্মুলা এক এক রকম। এবারে কথা হচ্ছে তুমি হচ্ছে পাবে কোথায় জিনিসগুলো, হ্যাঁ পাবে কোথায় এ বড় জটিল প্রশ্ন। সব থেকে নিয়ারেস্ট এবং বেস্ট জিনিসটা হচ্ছে যে ব্রিজলাল আর সুব্রমণিয়ামের বইখানা ডাউনলোড করো, সেটা খুব একটা কঠিন জিনিস নয়। তো সেইটা থেকে তুমি প্রত্যেকটা জায়গার উদাহরণ সহযোগে জিনিসটা পাবে। ছোট করে তুমি ঘোষ মজুমদারেও পাবে, কিন্তু ঘোষ মজুমদার এখন আর অতটা আপডেট ভালো হচ্ছে না বলে একটু রিলেটিভলি, কিন্তু ঘোষ মজুমদারের প্রত্যেকটা ফর্মুলা রয়েছে। তুমি যদি বেস্ট জিনিসটা উদাহরণ সহ পেতে চাও, তাহলে তুমি এই জিনিসটি এটিকে পেয়ে যাবে। না পেয়ে গেলে আমাদের বিপ্লবী আশিস সমস্ত তোমাদেরকে হেল্প করে দেবে কোত্থেকে কিভাবে পাওয়া যায়, অনুপম হেল্প করে দেবে কোথায় কিভাবে পাওয়া যায়। তুমি এই জিনিস, এই ব্রিজলাল অ্যান্ড সুব্রমণিয়ামের বইখানা ডাউনলোড করো, আমি একটু দেখিয়েও দিচ্ছি। ব্রহ্মানিয়াম এরকম কিছু একটা বানান, এর অপটিক্সের একটা বই আছে, এতে বিস্তর উদাহরণ রয়েছে, আমার আলাদা নোট লাগবে। আমি যদি নিজে একটা কোচিং সেন্টার হতাম, আমি এই বইটাই কপি করে আবার বেচে দিতাম নোট হিসাবে, কিন্তু এই মুহূর্তে তো আমি তোমাদের সঙ্গে কোচিং সেন্টারের লোক নই, ফলে আমি একই জিনিস, অপটিক্স বই আমার কাছে, এখানে একটা বই আমার কাছে গাদাও থাকে, সেটাই শুনো। আমি নিজে পড়ি, খুব একটা পড়ি না, বুঝি। স্যার জেঙ্কিন্স এন্ড হোয়াইটটা খানিক না না, পড়তাম আগে, উড়িয়ে কিন্তু দাও, এখন আর কিছু ফেলে দাও, মনে নেই। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, একদম ফেলে দাও, বিক্রি টিক্রি করে দাও, কাউকে বাঁশ দিতে চাইলে তাকে ফ্রিতে দিয়ে দাও। দীপাল ভাই এটা পর হেভি বই ভাই, সব বুঝতে পারছি ভাই। স্যার আর একটা একটু স্পেসিফিক ডাউট আছে। হ্যাঁ বল, দাঁড়াও, ওই যে আসছি ইলেকট্রিক, আসছি তোমার আমি একবার একটু রিজলভিং পাওয়ারটাতে যাই। রিজলভিং পাওয়ারের কোয়েশ্চেনটা খুবই ভ্যালিড। এদের এখানে ঠিক দেখবে আছে রিজলভিং পাওয়ার বলে একটা আলাদা চ্যাপ্টার মেরেছে, এই যে 19 নম্বর চ্যাপ্টারে চলে যাবে, সেটাতে দেখি কি মেরেছে। আমার তো আর প্রত্যেকটা মুখস্থ নেই এখনো। রিজলভিং পাওয়ার আলাদা মেরেছে, হ্যাঁ। এবার র্যালে ক্রাইটেরিয়ন দিয়ে প্রত্যেকটা পরপর মেরে গেছে, তোমার সমস্ত ডাউট এখান থেকে হয়ে যাবে। একদম ঠিক করেছে, যে রিজলভিং পাওয়ার জিনিসটা কি বুঝিয়ে তারপরে একদম আই এর রিজলভিং পাওয়ার বলতে কি বুঝি, লেন্সের রিজলভিং পাওয়ার বলতে কি বুঝি, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ার বলতে কি বুঝি, টেলিস্কোপের রিজলভিং পাওয়ার বলতে কি বুঝি, তারপরে তোমার প্রত্যেকটা জায়গাতেই ফর্মুলা আলাদা, মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ার বলতে কি বুঝি, প্রত্যেকটা জিনিস, প্রিজমের রিজলভিং পাওয়ার বলতে কি বুঝি, গ্রেটিং এর রিজলভিং পাওয়ার বলতে কি বুঝি, মাইকেলসন ইন্টারফেরোমিটার রিজলভিং পাওয়ার বলতে কি বুঝি, এবং তারপরে অনন্ত হচ্ছে যে বেশ কয়েকটা ভালো ভালো এক্সাম্পল সব জায়গা দিয়ে দিচ্ছি। এটাই তোমার জন্য যথেষ্ট, তোমার সিলেবাসে যা আছে বুঝে ঠিক নিলে। আছে স্যার, থ্যাংক ইউ। একদম ব্রিজলাল অ্যান্ড সুব্রমণ্যম বইখানি ডাউনলোড করে ফেলো। ডাউনলোড করে ফেলে 19 নম্বর চ্যাপ্টারে গিয়ে রিজলভিং পাওয়ার কমপ্লিটেড, আমি এখানে লিখে দিই রিজলভিং পাওয়ার চ্যাপ্টার 19। তোমার প্রশ্ন যথেষ্ট সঙ্গত যে রিজলভিং পাওয়ার জিনিসটা খুব কনফিউজিং, কারণ এতগুলো জিনিসের কি করে রিজলভিং পাওয়ারটা কি, এটা ভালো করে পড়লেই বুঝে যায়। বেশ, এরপরে স্পেসিফিক ডাউটে এসো, কি বক্তব্য? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড থেকে যে ম্যাগনেটিক ফিল্ড বের করার যে প্রবলেম গুলো হয়, এটা যদিও একটু মানে বিএসসি ঘেঁষা, বলো না।
ও কিছু পারতো এগুলো ওই এইচএস এর পার্টি। প্রবলেম গুলোতে মানে মেনলি ডাইরেকশনটা ফার্স্টে বের করি, ধরুন ইলেকট্রিক ফিল্ডের আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা বের করলাম, তারপরে বাকি যে পার্টটা কিছু কিছু প্রবলেমে দেখা যাচ্ছে যে বাকি পার্টটা একই থাকছে, কিছু কিছু প্রবলেমে দেখা যাচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন কাজে লাগিয়ে ওই ডেলি হ্যাঁ, এটা আমি বলি, এটাও একটা সঙ্গত প্রশ্ন, তোমার প্রশ্নের ইয়ে আছে। তুমি হ্যাঁ মিউট করে ওইটা ফেলো, আমি বুঝে গেছি, আমি করলে বলি, মানে একটা আমি বলছি, জেনারেলাইজ আমি বুঝে গেছি, তোমাকে আর বলতে হবে না, তুমি একটু মিউট করে ফেলো, আমি একটু বলি। তো দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করবে, তুমি ওটা মিউট করে দাও, স্যাঁসো আওয়াজ হচ্ছে, মাইক্রোফোনটা, হ্যাঁ। তো এখানে দুটো জিনিস আছে, যে যেখানে সিস্টেমটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কথাটা উচ্চারণ করা থাকবে প্রশ্নের মধ্যে, সেখানে সরাসরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মুলা থেকেই বেরোবে। মানে ইএম ওয়েভ কথাটা মেনশন যদি করা থাকে, কোনোভাবে ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক না হলেও ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই থাকে জেনারেলি, সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড টু ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড টু ইলেকট্রিক ফিল্ডের খুব সিম্পল ফর্মুলা, দ্যাট ইজ দিস। ভাইসি ভার্সা, ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে এটা ঘুরিয়ে দেবে, মানে সেখানে ই, বি এবং কে তারা পরস্পর লম্বভাবে থাকে। এটা যদি হয় ই, এটা যদি হয় বি, তাহলে ই ক্রস বি এর দিকে এখান থেকে কে, ফলে এইটা বুঝে ডিরেকশন এবং এইটা তার মান, এবং তুমি যদি কি বলে বি, বি থেকে কে এর দিকে ঘোরালে ওটা উপর দিকে উঠবে, মানে তুমি যদি ই বের করতে যাও, তুমি জাস্ট প্যাটার্নটা এরকম করে দেবে এবং উল্টো দিকের সঙ্গে একটা সি গুণ করে দেবে। ইএম ওয়েভ বলা থাকলে উই অলরেডি হ্যাভ আ রেডিমেড ফর্মুলা, আমার কাছে রেডিমেড ফর্মুলাটা আছে। কথা হচ্ছে যে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা বলা না থাকে, যদি ইএম ওয়েভ কথাটা বলা না থাকে, কিন্তু তোমাকে একটা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দিয়ে বলে দেয় যে এখান থেকে মানে ভাইসি ভার্সাটা বের করো, ম্যাগনেটিক বলে দিলে ইলেকট্রিক বের করো, ইলেকট্রিক বলে দিলে ম্যাগনেটিক বের করো, সেখানে তুমি এইটা কাজে লাগাতে পারবে না। কিন্তু ম্যাক্সওয়েল ইকুয়েশন তো সর্বত্র ভ্যালিড, ম্যাক্সওয়েল ইকুয়েশন তো সবসময় ভ্যালিড, ফলে তখন ম্যাক্সওয়েল ইকুয়েশন কাজে লাগাবে। মানে ব্যাপারটা হচ্ছে যদি ইএম ওয়েভ কথাটা বলা না থাকে, তুমি এইটা ইএম ওয়েভ বলা থাকলেও তুমি ম্যাক্সওয়েল ইকুয়েশন অ্যাপ্লাই করতেই পারো, সেটাতে তো ম্যাক্সওয়েল ইকুয়েশন সবসময় সঠিক, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অলরেডি ইএম ওয়েভ বলে দেওয়া মানে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা থেকে কিছু ডিডিউস রেজাল্ট তুমি অলরেডি জানো, সেটা যদি তুমি জানো তাহলে তোমাকে আবার করে কেঁচে গন্ডুস করার তো কোনো দরকার নেই। ফলে যদি কিছু বলা না থাকে, যদি এরকম করে কিছু বলা না থাকে, সেক্ষেত্রে তুমি তখন অ্যাপ্লাই করবে, ডিরেক্টলি অ্যাপ্লাই করবে ম্যাক্সওয়েল ইকুয়েশন। সেটা তুমি নিশ্চয়ই জানো, 3 ডিমেনশনে আমি যদি ফর্মটা লিখে দিই, সেটা তুমি জানো, তোমাকে যদি ওখান থেকে 1 ডিমেনশনে ওটাকে তুমি কনভার্ট করে নিতে পারবে, সেটাতে তো কোনো সমস্যা না। কিন্তু এটা করাটা একটু রিলেটিভলি জটিল হয়ে যাবে। এটা তুমি ভেক্টরগুলো আর দিলাম না, ভেক্টর সাইনগুলো সে ধরে নিচ্ছি, তো এগুলো অ্যাপ্লাই করবে, একটু জটিল হবে সেক্ষেত্রে, মানে 2-3 ডিমেনশনে তোমাকে ক্যালকুলেট করতে হতে পারে, একটু কমপ্লিকেটেড গেম হবে। আর ইএমওয়েভ কথাটা বলে দেওয়া থাকলে ব্যাস, মানে দেন আর তো কোনো সমস্যাই রইল না, চ্যাট করে বের করে। মোস্টলি তোমাদেরকে দুরকম কোয়েশ্চেনই দিতে পারে, স্কুলের বাচ্চাদের এরকমই দেয়, স্কুলে যেহেতু বেশি থাকে না, কিন্তু এটা যে জ্যাম জাতীয় কোয়েশ্চেনে নেটেও আসতো আগে, এখন আর আসে টাসে না, জ্যামে আসে, যে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা কাজে লাগিয়ে ইলেকট্রিক থেকে ম্যাগনেটিক, ম্যাগনেটিক থেকে ইলেকট্রিক, এইসব করা সম্ভব। বেশ, বোঝা গেল আমি কি বলতে চাই? তুমি কি তোমার প্রশ্নের উত্তরটা কি তুমি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ইএম ওয়েভ কথাটা লেখা আছে কিনা দেখবে, নাহলে এটা কনফিউজিং ব্যাপার, কখন এটা লাগাবো কখন এটা লাগাবো,
এবার এই সমস্যাটা তোমার হয়েছে বেসিক্যালি তুমি সলিউশন দেখতে গেছো অনেক জায়গাতেই, এটা এইভাবে করা আছে, ওটা ওভাবে করা আছে। তুমি যদি ইন ডেপথ থিঙ্কিংয়ে যেতে, যাচ্ছে একটু ভেবে দেখি তো কী ব্যাপারটা হচ্ছে, বা দুরকমই ট্রাই করি তো, তাহলেই তোমার মাথায় কিন্তু জিনিসটা ইয়ে চলে আসতো। আমরা বেশি সলিউশন দেখতে দেখতে আমাদের মাথাগুলো একটু ভোঁতা হয়ে যাচ্ছে, আমার নিজেরও হয়ে যায় মাঝে মাঝেই, সেটা একটা সমস্যা। কিন্তু হ্যাঁ স্যার, এটা ঠিকই। আমার একটা সুবিধা আছে যে আমাকে এখনই মনে হয় না আবার পরীক্ষা দিতে হবে, যোগ্য অযোগ্য প্রমাণ করতে হবে। তো যাই হোক, যদি কখনো হয় তখন আবার আমাকে পড়তে হবে। এনিওয়েজ, ঠিক আছে, বলো আর কারোর কোনো বিশেষ প্রত্যেকে খুব ভালো ভালো প্রশ্ন করেছো, রিজলভিং পাওয়ারের প্রশ্ন, এই প্রশ্ন, এগুলো পেয়ে আমি খুশি হচ্ছি। তার মানে ছেলেপুলে পড়ছে, ভাবছে, চিন্তা করছে। সেটাই তো দরকার। তোমরা মাস্টারমশাই মানুষ, তোমরা একটু ভাববে, চিন্তা করবে, এটাই তো তোমাদের কাছ থেকে এক্সপেক্টেড। বেশ, আর কারোর এই জাতীয় কোনো স্পেসিফিক পার্টিকুলার সমস্যা? কন্টিনিউয়াস আর ওই ডিসক্রিট যে এক্স রে ওই জায়গাটাতে একটু কন্টিনিউয়াস আর ডিসক্রিট এক্স রে? স্পেকট্রামের ক্ষেত্রে মডার্ন আচ্ছা ফিজিক্সের। আচ্ছা, কন্টিনিউয়াস স্পেকট্রাম আর ডিসক্রিট স্পেকট্রাম, এই রে। দেখো, আমি যতটুকু বুঝি এখানে, যে মানে ওই কে আলফা কে বিটা ওই জায়গাগুলোতে, আর কে আলফা এল বিটা। এই রে, আরো বিপদ, আমি তো ভুলেই গেছি। তো ইন জেনারেল স্পেকট্রা বলতে আমি কি বুঝি, এটা একটা বেসিক প্রশ্ন। যে অ্যাটমিক স্পেকট্রা, সেটা অ্যাটমের মধ্যে এবারে কি স্পেকট্রা, অ্যাটমের মধ্যে ইলেকট্রনিক স্পেকট্রা হতে পারে, রোটেশনাল স্পেকট্রা হতে পারে, ভাইব্রেশনাল স্পেকট্রা হতে পারে, নিউক্লিয়াসের স্পেকট্রা হতে পারে। মানে স্পেকট্রা জিনিসটা কি, হঠাৎ করে অ্যাটম, মলিকুল, তারপরে কি সব বলছেন, আকাশ থেকে, সূর্য থেকে, তারা থেকে আলো আসছে, তাদেরও স্পেকট্রা বর্ণালী বীক্ষণ করে ফেলছেন। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে তোমার কতগুলো ওয়েভলেন্থ সেখানে প্রেজেন্ট। আমি আমি আরেকটু বেসিক, একটু গল্পের মতো করে বলি, শোনো না, কোনটা কখন কি কাজে লেগে যায়। ইন জেনারেল স্পেকট্রোস্কোপির মেন ব্যাপারটা হচ্ছে, লাইট এলো, তুমি এখানে একটা গ্রেটিং মারলে, দিয়ে এই মালগুলো ছড়িয়ে গেল, ছড়িয়ে গিয়ে এখানে একটা ওয়েভলেন্থওয়ালা, বিভিন্ন ওয়েভলেন্থে ভাগ হয়ে গেল। এইবার লাইটটা যা আসছে যেখান থেকে, কোথাও না কোথাও থেকে সে উৎপত্তি হয়েছে। সে কিভাবে উৎপত্তি হয়েছে সেই জায়গাটায় তার পুরো ইতিহাস এই গ্রেটিংয়ে ভাগ করে এখানে নিয়ে এলেই পাওয়া যাবে। সেই জন্য স্পেকট্রোস্কোপি নিজে একটা বিরাট বড় ফিল্ড অফ সায়েন্স। তুমি সম্ভবত যে জায়গাটায় পার্টিকুলার বলছো, সেটা হচ্ছে এক্স রে তৈরি হওয়ার ওই যে এক্সপেরিমেন্টগুলো ছিল সেখানে। তুমি সম্ভবত এরকম একটা লাইনের কথা তোমার মনে হচ্ছে, যে এরকম কিছু একটা এলো, এরকম কিছু একটা এলো, দিয়ে এরকম আস্তে 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 নেমে গেল, এই জাতীয় কিছু একটা তোমার মনে হচ্ছে। মানে আমি গেস করতে পারছি, আমার এক্স্যাক্ট মনে নেই যে প্রত্যেকটা টার্মগুলো। তো যে কোনো প্রসেসের মধ্যে, ধরো তুমি একটা অ্যাটমকে আচ্ছা সে গরম টরম করছো, তাকে ধাক্কা টাক্কা দিচ্ছ, তার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে, তার মধ্যে বহু ঘটনা ঘটে। এবার ধরো তুমি কোনো একটা লাইট দিয়ে, আরো একটু সহজ করে বলছি, এখানে তোমার কাছে কিছু মেটেরিয়ালস রয়েছে, কিছু একটা রয়েছে, কোনো একটা বস্তু রয়েছে। এইবারে এই বস্তুটা দিয়ে লাইটকে ধাক্কা মারছো, লাইট বেরিয়ে যাচ্ছে। ধরো এটা ওয়েভলেন্থ ল্যামডা। ম্যাক্সিমাম যে লাইট তুমি এখান থেকে বেরিয়ে যাবে এখানে ধাক্কা খেয়ে, সেগুলোর ওয়েভলেন্থ হবে ল্যামডা। আর কিছু কিছু সামান্য আলাদা হতে পারে।
কিছু সামান্য আলাদা হতে পারে। এই ঘটনাটা কেন ঘটে, কিভাবে ঘটে, এগুলো নিয়ে একটু ভাবতে হবে। খুব ইন্টারেস্টিং জিনিস। তো যাই হোক, মোস্ট অফ দ্য ওয়েভলেন্থ স্ক্যাটার হয়ে যায় উইদাউট এনি চেঞ্জ অফ ওয়েভলেন্থ। এই ঘটনাটাকে বলা হয় র্যালে স্ক্যাটারিং। ওয়েভলেন্থের চেঞ্জ হয় না। এটার যদি ব্যাখ্যা খুঁজতে হয়, এটার ব্যাখ্যাটা খুঁজতে গেলে তোমাকে চলে যেতে হবে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের রেডিয়েশন বলে একটা চ্যাপ্টার তোমরা পড়েছিলে, যেখানে একটা ডাইপোলকে কাঁপানো হচ্ছিল বাইরে থেকে একটা কিছু একটা দিয়ে। তো সেই ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল দিয়ে, সেই ডাইপোলগুলো আবার লাইট এমিট করছিল, আর একটা ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এমিট করছিল উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি। যে ফ্রিকোয়েন্সি দিয়ে ডাইপোলটা ভাইব্রেট করছিল, সেই একই ফ্রিকোয়েন্সিতেও তার ডাইপোলের জন্য তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করতো। দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমি এক্সপেক্ট করি না যে সেসব তোমার মনে থাকার কথা বা তোমাদের কারোরই মনে থাকার কথা, বাট ওটা অনার্সে থার্ড ইয়ারের দিকে সে কোনো রকমে লাস্টে গিয়ে মুখস্থ, মানে সেই মুখস্থ মানে পরীক্ষার পরের দিনই ভুলে যাওয়ার কথা। তো যাই হোক, ওই ঘটনাটাকে বলা হয় র্যালে স্ক্যাটারিং। সেটা মেন ডমিনেট। আর কিছু ওয়েভলেন্থ চেঞ্জ হয় ডিউ টু ইন্টারনাল এক্সচেঞ্জ। লাইটটা এখানে গেল, এই বস্তুটির ভিতরে অ্যাটম রয়েছে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলোর বিভিন্ন এনার্জি লেভেলস রয়েছে। সেই ইলেকট্রনের কিছুকে, সেই এনার্জি লেভেলকে সে সরিয়ে দিল, নড়িয়ে দিল। কিছু ইলেকট্রন এইখান থেকে এনার্জি নিয়ে উপরে উঠলো, কিছু ইলেকট্রন নিচে নামলো। তারা ইন্টারঅ্যাক্ট করছে এই লাইটটার সঙ্গে। ফলে এই আপতিত হচ্ছে যে লাইটটা, ইনসিডেন্ট লাইট, তার ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এটা ডিউ টু মেনি ডিফারেন্ট মেকানিজমের ফলে হতে পারে। মেবি এই বস্তুটার মধ্যে ইলেকট্রনগুলোর সঙ্গে সংঘাত হতে পারে, অরবিটাল ইলেকট্রনের সঙ্গে। দ্যাট ইন্টারাকশন ইজ জেনারেলি নোন অ্যাজ রামান স্ক্যাটারিং। এই বস্তুগুলোর মধ্যে যে অ্যাটমগুলো রয়েছে, তাদের যে ডাম্বেল আকৃতির শেপ, সেই ডাম্বেল আকৃতির শেপটাকেই লাইটটা পড়ে ঘুরিয়ে দিতে পারে। এটাকে বলে রোটেশনাল স্পেকট্রা। এই লাইটটা পড়ে এদের মধ্যে, আমি একটা মানে কি বলে ডাইপোল বা ডাইপোলার মলিকুলের কথাই বলছি। ধরো এটা কাঁপাকাঁপি করতে পারে, ভাইব্রেট করিয়ে দিতে পারে, সেটাকে আমরা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি বলে থাকি, ইত্যাদি ইত্যাদি। তো বেসিক লাইট, তার অ্যানালিসিস কি হয়, কিভাবে তার ওয়েভলেন্থ কমতে বাড়তে পারে, এই আইডিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। না হলে সারা জীবন ওই কে আলফার কেবিটাই তোমার মাথার মধ্যে ঘুরবে, ব্রডার পার্সপেক্টিভটা দেখতে পাবে না। এবারে ধরো আমি এখানে লাইট ফাইট কিছু দিচ্ছি না, একটা মালকে গরম করছি, একটা মালকে একটা বুনসেন বার্নার দিয়া ছাসে গরম করছি। তোমরা এরকম গরম করে দেখেছো অনেক কিছুই। তোমরা যদি কখনো কামার শালে গিয়েছো, তো সেখানে একটা জিনিসকে গরম করলে খানিকক্ষণ পর সে লাল হয়ে যায়, তারও অনেকক্ষণ পর সে সাদা হয়ে যায়। তো হিট দিলে জেনারেলি এখান থেকে লাইট বেরো, এটা পসিবল। আবার অনেক জিনিসের মধ্যে একটা হেভি ইলেকট্রিক ফিল্ড দিলেও অনেক সময় এখান থেকে একটা লাইট বেরিয়ে যায়। এখানে ধরো একটা গ্যাস বা কিছু একটা আছে, হেভি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ, লাইট বেরোচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটে। কেন স্যার এই ঘটনা কেন ঘটবে? যখন তুমি একটা মানে স্টেবল সিস্টেমের ইলেকট্রনগুলোকে প্রচুর এনার্জি দিচ্ছ, ন্যাচারালি ইলেকট্রনগুলো সাই 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 করে সেখান থেকে বেরিয়ে যাবারই কথা। এবারে এমনি মজা আছে এখানে। ইলেকট্রনগুলো যে কোনো সলিড স্টেটের মধ্যে, গ্যাসিয়াস মলিকুলের জন্য একটু অন্যরকম। তুমি যদি সলিড সিস্টেমের কথা ভাবো এবং মেটালিক সিস্টেম যদি হয়, লোহা টাইপের সিস্টেম,
সেখানে ইলেকট্রনগুলো একটু এনার্জি পেলেই তারা তাদের নিজস্ব করেসপন্ডিং অরবিট থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তারা ফ্রিলি ঘুরে বেড়ায়। সেই সময় তারা যে কোনো ওয়েভলেন্থকে মানে যে কোনো এনার্জির সে নিতে পারে এখান থেকে, এবং যে কোনো এনার্জি সে ছাড়তে পারে। ফ্রি ইলেকট্রন সে কোনো পার্টিকুলার অরবিটালের মধ্যে, তখন পার্টিকুলার অ্যাটমের মধ্যে সে সীমাবদ্ধ নয়। তখন তুমি একটা কন্টিনিউয়াস স্পেকট্রা পাও। মানে ভাই যাই ওয়েভলেন্থ দিচ্ছি, যাই এনার্জি দিচ্ছি, তাই সেই রকম এনার্জি সে এমিট করছে এখান থেকে, কাইন্ড অফ। মোস্ট অফ দ্য সলিডের কেসে তারা একটু বেশি এনার্জি দিলেই একটা বড় অংশের ইলেকট্রন, সবাই নয়, 10% 20% ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে গেল লাইক দিস, তারা একটু ফ্রি হয়ে গেল। এইভাবে ওই কন্টিনিউয়াস একটা প্যাটার্ন জেনারেট করবে। কিন্তু কিছু কিছু কোর অরবিটের ইলেকট্রন তারা চট করে বেরোবে না। মানে তোমার যদি এরকম অরবিট থাকে, এরকম দু চার কিছু ইলেকট্রনও তো থাকে, তো ধরো এরকম, যদিও ইলেকট্রন মোটেও এরকম থাকে না, এগুলো সম্পূর্ণ ভুল আঁকছি আমি, দিস ইজ ওয়েভ, মানে এটা কোনোভাবেই দিস ইজ নট অ্যান আইডিয়াল সিস্টেম, বাট বোঝানোর জন্য যে বাইরের দিকের ইলেকট্রনগুলো কিছু ধরো খুব সহজেই পালিয়ে যাচ্ছে। আচ্ছা, ইলেকট্রনকে ওরকম কাঁপাকাঁপি দিয়ে আঁকবো না, ওটা লাইটের জন্যই থাক। কিছু ইলেকট্রন ধরো ফ্রি হয়ে যাচ্ছে, ইজিলি ফ্রি হচ্ছে, দিয়ে তারা ওই তুমি যাই দিচ্ছ তাই নিচ্ছে, ভিক্ষা নিতে তাদের কোনো অসুবিধা নেই, 1 টাকা দিলেও নেবে, 10 টাকা দিলেও নেবে, এরকম ব্যাপার হয়ে গেছে। এই ভিতরের কোর ইলেকট্রন, তাদের এনার্জি তারা বেশ টাইট আছে। তো এখান থেকে যদি একটা বেশ বড় এনার্জি দাও, হিউজ একটা ঠিকঠাক, এবং ওই পয়েন্টে ঠিকঠাক খাপে খাপ তার যত এনার্জি লাগলে ফ্রি হবে, ঠিক সেই রকম পার্টিকুলার এনার্জি দিলেও স্যাট করে বেরিয়ে যায়, এইরকম আর কি ব্যাপারটা। তখন তুমি ওর স্পেকট্রামে ওই পার্টিকুলার ওয়েভলেন্থে একটা পিক পেতে পারো, যে ভাই ওই পার্টিকুলার ওয়েভলেন্থে একটা খুব বেশি পরিমাণ ইলেকট্রন এখান থেকে যেন বেরিয়ে গেল। যখনই বেরিয়ে গেল, তাহলে কি করবে, ওই পার্টিকুলার এনার্জির সে এমিট করবে লাইট। বেরিয়ে গিয়ে ও তো আর ওইটা নিয়ে বেশিক্ষণ থাকতে পারবে না, যেই বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সে ওটাকে এমিটও করতে হবে, কিছু করার নেই। তোমরা জানো যে এক্সাইটেড একটা যে কোনো ইলেকট্রন যখন এখান থেকে তুমি একটা এনার্জি দিলে, সে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে উঠে গেল বা ফ্রি হয়ে গেল, ডাজ নট ম্যাটার, কিন্তু তার একটু পরের স্টেজেই সে আবার এখান থেকে এখানে নামবে উইথ অ্যান এমিশন। অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন জাস্ট একটার পর আর একটা ঘটতেই হবে, কিছু করার নেই। তো তুমি এনার্জি দিলে ও সার্চ করে অরবিট থেকে বাইরে বেরিয়ে করার মতো, মানে ওর একদম আয়োনাইজ করার মতো এনার্জি দিয়ে দিলে, ও নিয়ে বেরিয়ে গেল। বেরোনোর পরের মুহূর্তেই ও এনার্জিটাকে আবার ছেড়ে দিল। সেই এনার্জিটা তুমি আবার সার্চ করে তোমার ওই যে বর্ণালী বীক্ষণ যন্ত্র যার মধ্যে থেকে তুমি অ্যানালাইজ করছো, সেখানে তুমি দেখতে পেলে। দ্যাট মেক্স ইউ আ পিক, কে আলফা কে বিটা যাই বলো, এক্সরে তৈরির জন্য। তো এই গোটা জিনিসটা তোমার মাথার মধ্যে যে কোনো সিস্টেম ঢুকতে গেলে, আমি এতক্ষণ যেটা বললাম, সৌভাগ্যবশত রেকর্ডিং হচ্ছে, পরে কখনো আবার চালিয়ে নিয়ে জিনিসটা ভেবে দেখো স্যার এখানে কি বলেছিলেন। টোটাল স্পেকট্রোস্কোপিক সায়েন্সটাকে খুব সহজে বাচ্চাদের মতো করে বোঝানোর চেষ্টা করেছেন। গোটা ব্যাপারটা কিছু না, লাইটের মধ্যে কত ওয়েভলেন্থ আছে সেটা বোঝার চেষ্টা করা, এবং লাইটটার মধ্যে কত ওয়েভলেন্থ আছে সেটা বুঝতে পারলেই তুমি ওই লাইটের ইতিহাস ভূগোল সব বুঝে যাবে। ও লাইট কোথার থেকে বেরিয়েছে, কিভাবে বেরিয়েছে, কেমন করে বেরিয়েছে, কি বিক্রিয়ার ফলে বেরিয়েছে, তাকে ক্যাঁত করে লাথ মারা হয়েছিল না, তাকে গরম করা হয়েছিল না, তাকে ভাঙা হয়েছিল, তার পুরো ইতিহাসটাই এই ডিফ্র্যাকশন গেটিংয়ে স্পেকট্রোস্কোপি দিয়ে তুমি যখন এটাকে ভেঙে দিচ্ছ, সেটা থেকে তুমি বুঝতে পারো। আমরা এখান থেকে বসে বলে দিই যে ওই তারার মধ্যে এইটা আছে, কি করে বলি, সাইরাসের মধ্যে এটা বেশি, ওটার মধ্যে ওই স্টারের মধ্যে যেন আয়রন বেশি, ওই স্টারের মধ্যে হাইড্রোজেন বেশি, ওই স্টারের মধ্যে একটুখানি যেন ম্যাগনেসিয়াম আছে। কিভাবে বুঝি না, প্রত্যেকটা তারা থেকে যে আলোটা আসে, ওই আলোটাকে এইভাবে গ্রেটিংয়ে মারলেই বোঝা যায় যে ওর মধ্যে কি মেটেরিয়াল আছে। অ্যাস্ট্রোনমির স্পেকট্রোস্কোপি খুব কাজে লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তোমার আমার নিজেদের ঘরের মধ্যেও বহু অসংখ্য স্পেকট্রোস্কোপি কাজে লাগে। এগুলো একটু মাথা ঘামাবে। ঘরে বসে বসে আমার ডিএটা ক% বাড়লো,
আর ওই ছট পুজোর ছুটিটা কি এবারে দিচ্ছে, এই আলোচনা করলে কিন্তু তুমি আর মাস্টার থাকবে না। আর দয়া করে ভবিষ্যতে তোমাদের চাকরি যদি ঠিকঠাক সেটাও যায়, দয়া করে শেয়ার মার্কেটটি খেলতে যাবে না। তোমরা মাস্টারমশাই মানে তোমাদের মধ্যে একটু পড়াশোনা রিলেটেড জিনিসপত্র নিয়ে চর্চা হোক, সেইটা আমরা আশা করছি। মানে আমরা নিজেদের মধ্যেও, মানে আমি আর তুমি আলাদা নও, দুজনেই আমরা একই ব্যান্ডের লোক। তো আমি আমার বন্ধু বান্ধব সবাইকেই একই পরামর্শ দিই যে হ্যাঁ, মাস্টার মানে সে পড়াশোনা করবে, ভাববে কি হচ্ছে সেটা ছাত্রছাত্রীকে বোঝাবে, বলবে। আমরা যদি বলি পয়সে 3টে টাকা বাড়ার জন্য সারাদিন রাত্রিবেলা ঘুম থেকে উঠি 9টা 15টার সময়, দেখছি যে সারা কি হলো, 5 টাকা বাড়লো না 15 টাকা কমলো, এইটা হলে তো আমরা তো আর মানে একাডেমিশিয়ান থাকবো না, পড়াশোনা করতে পারবো না। ফলে এই জাতীয় উটকো ঝামেলার মধ্যে না থেকে একটু মানে ধরো তুমি বলবে যে আমি স্যার কিভাবে এত সহজ করে বোঝানোর চেষ্টা, আমি এগুলো নিয়ে ভেবেছি বলে বোঝাতে পারছি। এমন নয় যে আমি কবে মাধ্যমিক মানে কবে বিএসসি এমএসসিতে কি পড়েছিলাম তার উপরে বেস করে আমি এইভাবে বলছি। আমি বসে বসে ভেবেছি, মাঝে মাঝে বসে বসে ভাবি, পড়ি কিভাবে ভাবা যায়, কিভাবে বোঝানো যায়। তো সেই আইডিয়াটা থেকে আমি বলছি। আচ্ছা স্যার, বল। ওই জায়গা থেকে আরেকটা জায়গা আছে, হুম গ্রুপ ভেলোসিটি আর ফেস ভেলোসিটি, হুম। এই জায়গার কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি খুব জটিল সমস্যা। জটিল সমস্যা কেন বলছি, আমরা যখন একটা ওয়েবের ভেলোসিটি তোমরা যখন দেখেছো যে একটা জেনারেল ওয়েব ইকুয়েশন বা কিছু, তো এই কিছু না, তোমরা একটা ওয়েব ইকুয়েশন এ কস কে এক্স মাইনাস ওমেগা টি, এটা ধরো সাইনোসয়েডাল ওয়েব ইকুয়েশন, সাইনো ওয়েব ইকুয়েশন মানে ওয়েব সলিউশন। তো এইরকম একটা জিনিসের মধ্যে দেখো, তোমরা জানো যে কেটা হচ্ছে কিছু না ওয়েভলেন্থ, ওয়েভ ইনভার্স অফ ওয়েভলেন্থ, আর ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে ওয়েভলেন্থ তো এখানে একটা বাবা, ফ্রিকোয়েন্সি এখানে একটা। বাস্তবে এমন কোনো কিছু হয় না যার ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি একটা। তাহলে এই জিনিসটা এখানে তোমার একটাই, যে there is only one wavelength present here. বিশুদ্ধ একটাই ওয়েভলেন্থ আছে। সেটার একটা এরকম 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 ইকুয়েশন। আমি তোমাকে আরো ভালো ছবি স্ন্যাপশট করে দেখিয়ে দিতে পারি, কিন্তু বাস্তবে তো হয় না, একটা ওয়েভলেন্থ তো হয় না, অন্তত 50খানা ওয়েভলেন্থ হবে। এর থেকে আলাদা করে ফিল্টার করা যায় না, কোনো লাইটকেই চোখেও দেখা যায় না, ইনস্ট্রুমেন্টেও ফিল্টার করা যায় না। ইন রিয়ালিটি lots of wavelengths are present. বিস্তর ওয়েভলেন্থ থাকছে। এবার তাদের মধ্যে অল্প অল্প গ্যাপ, মানে ধরো এটা একটা ওয়েভলেন্থ, এটা আর একটা ওয়েভলেন্থ যেটা ঠিক একই ফেজে নয় আর কি, এটা ধরো আর একটা ওয়েভলেন্থ, একটু ভুল হয়ে গেল, ঠিক আছে। তো এদের ওয়েভলেন্থের মধ্যে পার্থক্য আছে, একটু এদিক ওদিক আছে, ফেজের পার্থক্য আছে, ইত্যাদি ইত্যাদি। আমি তোমাকে আরো ভালো ছবি দেখাচ্ছি, বাট বেসিক বক্তব্যটা হচ্ছে যে একটু একটু ডিস্টার্ব, মানে একটু আলাদা আলাদা। ফলে আমরা আমাদের চোখ বা ইনস্ট্রুমেন্ট যেটাই দেখে সেটা হচ্ছে রেজাল্টেন্ট। তুমি আই বলতে পারো, ইনস্ট্রুমেন্ট বলতে পারো, আমাদের সায়েন্স তো ইনস্ট্রুমেন্ট বেসড সায়েন্স। এইটা প্রথম বুঝতে হবে যে আমরা সিঙ্গেল জিনিস দেখি না, আমরা রেজাল্টেন্ট দেখি। তার ধরো একটা ছবি আমি মনে পড়ছে এই মুহূর্তে, আমার কোথায় আছে মনে পড়ছে, তোমাদের আমার সমস্ত জিনিস দেখানো উচিত নয়।
আমার কম্পিউটারে কোথায় কি লুকিয়ে রয়ে গেছে সব দেখিয়ে ফেলা উচিত। দাঁড়াও, পাবো এবারে। পেয়েছি। মেমোরি আমার এখনো ভালোই আছে, কিছুদিন পরে সব উড়ে যাবে। ইংরেজ ধরো এখানে একটা তুমি এক্সাম্পল দিচ্ছি, ধরো বিভিন্ন রকম অ্যাম্প্লিটিউড ফ্রিকোয়েন্সি ইন রিয়েল লাইফ ফেজেরও ডিফারেন্স আছে এদের মধ্যে, তো দিয়ে এইটা হচ্ছে সেটার রেজাল্টেন্ট, বুঝলে? এইগুলোই আমরা মেনলি দেখি। তো এইবার ওয়েভ যখন প্রপাগেট করছে, তুমি তো একটা সিঙ্গেল ওয়েভলেন্থকে আলাদা করে রিজলভই করতে পারো না, ফলে সে কিভাবে প্রপাগেট করছে সেটা তোমার কাছে ম্যাটার করে। তো ফেজ ভেলোসিটি বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ভেলোসিটি অফ প্রপাগেশন অফ আ সিঙ্গেল ওয়েভলেন্থ। সেটা কিনা আমি ওমেগা বাই কে এইভাবে লিখি, দ্যাট ইজ 2 পাই নিউ বাই 2 পাই বাই ল্যামডা। So this is nothing but nu lambda. This is Vp. But এইটা আমরা এটা মেজার করতে পারবো না, বা কেউই মানে আমরা দেখতে পাবো না, মানে আমি বা আমার ইনস্ট্রুমেন্ট এটাকে দেখতে পাবে না, কেননা ইনস্ট্রুমেন্ট এইটা দেখবে, আমার চোখও এইটা দেখবে। ইনস্ট্রুমেন্ট কিন্তু উই সি দ্য রেজাল্ট। এইবার একটু সামান্য ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, যেটা আমি এখানে এই মুহূর্তে করতে পারবো না, সেটা হচ্ছে যে সাম ম্যাথমেটিক্স, তারপরে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে প্রপাগেশন ভেলোসিটি অফ দ্য রেজাল্টেন্ট সেইটা হচ্ছে ডি ওমেগা বাই জি। এইটাকে আমরা বলি গ্রুপ ভেলোসিটি। বা এটা কি বুঝি, মানে একটা ডেরিভেটিভ লিখে দিলাম সেটার মানেই তো ঠিক বোঝা নয়। এখানে দেখো এর মধ্যে একটা গল্প আছে যে ইফ উই ওয়ান্ট টু হ্যাভ আ ভিজি, মানে ভিজি যদি মানে ভিজি শূন্য হয়ে যাবে, কখন ভিজি শূন্য হয়ে যাবে এইটা বোঝো আগে। যখন ডি ওমেগা ডি কে শূন্য হয়ে যাবে, মানে হচ্ছে ওমেগাটা কে এর রেস্ট, কে চেঞ্জ হচ্ছে ওমেগা চেঞ্জ হচ্ছে না, এরকম যদি কিছু হয়, ওমেগা আর কে যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাহলে ভিজি শূন্য। এই কথাটা ভাবলেই তুমি ভিজি এর তাৎপর্য আস্তে আস্তে বুঝতে শুরু করবে। এটাও কিন্তু আমার নিজস্ব থট যে কিভাবে গ্রুপ ভেলোসিটি বোঝানো যায় ছেলেগুলোকে, অফকোর্স। তো ধরো ওমেগা সঙ্গে কি, ওমেগা মানে কি, ওমেগা মানে ফ্রিকোয়েন্সি, নিউ মানে কে মানে ওয়েভলেন্থ, মানে ইনভার্স অফ দ্য ওয়েভলেন্থ। যে একটা অনেকগুলো তোমার কাছে ওয়েভ আছে যাদের ওমেগা অ্যান্ড কে ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা কেমন হবে? আবার একটা সিস্টেম আছে অনেকগুলো ওয়েভলেন্থ রয়েছে যার ওমেগা আর কেটা ডিপেন্ডেন্ট, ওমেগা বাড়লে কে বেড়ে কমে যায়, বা কে বাড়লে ওমেগা কমে যায়, এরকম কিছু একটা ডিপেন্ডেন্সি ফ্যাক্টর রয়েছে। এইটা তুমি একটু গভীরভাবে ভাবলেই বুঝতে পারবে
যে ওমেগা আর কে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ওই ওয়েভলেন্থ ওই ওয়েভের একে অপরটার সঙ্গে অ্যাবসলিউটলি কোনো সম্পর্ক নেই। ইয়োর সিস্টেম ইজ নন ফিজিক্যাল। যে এমন কিছু হতেই পারে না যে একই সোর্স থেকে আসছে এবং তাদের ওমেগা বেড়ে যাচ্ছে তো কে চেঞ্জ হচ্ছে না, বা কে কমে যাচ্ছে তো ওমেগা চেঞ্জ হচ্ছে না। ওমেগা আর কে ইন্ডিপেন্ডেন্ট হওয়া সম্ভবই নয় যদি সেই সোর্স অফ ওয়েভলেন্থগুলো কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে আসে। মানে তুমি টিউবলাইটের আলোর দিকে তাকালে আলো দেখতে পাচ্ছ, সব ওয়েভলেন্থগুলোই একটাই জায়গা থেকে আসছে, একটাই সোর্স থেকে আসছে। সেই জায়গাতে ভিজি মানে ওমেগা আর কে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথাই নয়। সেটা আমি এখনই তোমাকে পুরোপুরি বুঝিয়ে দিতে পারবো না, বাট এটা ডিপেন্ডেন্ট হবেই। এবং এইটাই অ্যাকচুয়ালি তুমি আরেকটু অ্যানালিসিস করা যদি যায়, সেটাও করতেই তুমি পারো। দুটো ওয়েভলেন্থ ধরে, মানে দুটো ওয়েভ নিয়ে সেটাকে এগিয়ে দিয়ে, বা কিছু কম্পিউটারে সিমুলেশন করে, বা উইকিপিডিয়ার পেজটাতে তুমি যদি দেখো, দেখবে যে অ্যাকচুয়ালি এই রেজাল্টেন্টের এই যে মাথাটা, এই যে জায়গাটায় বড়টা আছে, এইটা দেখতে পাবে এগোচ্ছে আস্তে 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 আস্তে। এটার ওই পেজটাতে ছিল, আমি তোমাকে দেখাতে পারছি, দাঁড়াও। উইকিপিডিয়া পেজটাতে ছিল, একটা অ্যানিমেশন করা ছিল জানো। এই যে ওয়েব প্যাকেটের মানগুলো দেখবে মাঝে মাঝে, এটা দেখলেই বোঝা যায়। আমার এই কথাটা শুনে নিলে এবার ভালো করে দেখবে, এগুলো কিন্তু রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্টের মালগুলো কিরকম ভাবে এগোচ্ছে এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। ওই রেজাল্টেন্ট জিনিসকেই বলা হয় ওয়েব প্যাকেট। একটা ওয়েভলেন্থ তো না, অনেকগুলো ওয়েভলেন্থ একসঙ্গে আসছে, সো উই অলওয়েজ সি ওয়েব প্যাকেটস। তো এই যে ভেলোসিটিটা নিয়ে এর মাথাটাকে তুমি এগোতে দেখছো, মানে ওয়েবটাকে এগোতে দেখছো, তোমার কাছে এই মাথা সহ গোটা মালটাই একটা প্যাকেট। তো এইটা গ্রুপ ভেলোসিটি। সেইটা যে কেন ডি ওমেগা ডিকে হবে, ভাই দ্যাট শুড বি ডি ওমেগা ডিকে। তার জন্য একটু সামান্য ম্যাথমেটিক্স, দুটো ওয়েভ তিনটে ওয়েভ রেজাল্টেন্টটা টেনে তার অ্যানিমেশন করে টোরে, বা একে অপরের উপরে প্লট করে, বা তারটা একটা টাইম ডিপেন্ডেন্ট, তুমি যদি এমনি জাস্ট সিম্পল অ্যানিমেশন করো দেখতে পাবে। অ্যানিমেশন না করলেও তুমি একটু ভাবলেই বুঝতে পারবে যে ওইটা ওই ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে চলে আসবে ওখান থেকে। ওর ভেলোসিটিটা, ওর অ্যাম্পলিটিউডটা, ওয়েভ প্যাকেটের অ্যাম্পলিটিউডটা কি ভেলোসিটিতে যাবে সেটা বের করতে গেলে মানে তোমার এই অ্যানালিসিস করাটাই মানে একটা পার্টিকুলার অ্যানালিসিস এইটুকুই সাফিসিয়েন্ট, যে জাস্ট এইটাকে ইয়ে করো যে সামথিং ধরো এ কস কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস একটা এ কস কে প্লাস ডেল্টা কে, একটু বাড়িয়ে দাও দুটোকেই। Just just add this. এটাকে অ্যাড করো, বুঝে যাবে যে কি হচ্ছে। cos a প্লাস cos b এর ফর্মুলায় ফেলো, হয়ে যাবে। বুঝতে পারবে যে কেন কোত্থেকে এই জিনিসটা এইভাবে ডিফাইন করলাম। তুমি দেখবে এটার একটা ওয়েভ পার্ট পাবে আর একটা অ্যাম্পলিটিউড পার্ট পাবে, সেই অ্যাম্পলিটিউড পার্টটার ভেলোসিটি ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে বুঝতে পারবে। সংক্ষেপে এইটা হলো তোমার গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি। ওই গ্রুপ ভেলোসিটির পেজটা উইকিপিডিয়ার অ্যানিমেশনটা ভালো করে খেয়াল করো। আর এই আমি যতটুকু বললাম এই জায়গাটা এইটুকু একটু খেয়াল করো, মনে রাখবে যে গ্রুপ ভেলোসিটি যেটা বোঝায় সেটা হচ্ছে রেজাল্টেন্ট তার ভেলোসিটি। রেজাল্টেন্টার ভেলোসিটি ডিওমেগা ডিকে, কেন ডিওমেগা ডিকে, এই অ্যানালিসিসটা করে বুঝবে। এটা যোগ করতে গেলে তোমাকে কোনো বই বা সলিউশন দেখার কথা না, সিম্পল ভাঙো, সিম্পল দেখো। বেশ, বলো। এখনো অবধি আমি খুব উৎসাহিত বোধ করছি তোমাদের প্রশ্ন শুনে বা তোমাদের ডাউটগুলো শুনে। আর কিছু থাকলে বলো। আমার কাছে কি জল এক্সিস্ট করে? হ্যাঁ।
কোনো আর কারোর কোনো প্রশ্ন নেই? অসাধারণ। কতজন আছি আমরা? অনেকেই আছি নাকি? হ্যাঁ, প্রচুর লোক আছি আমরা, 20 জন আছি। কারো কোনো ডাউট, কোনো প্রশ্ন, যে কোনো বিষয় জিজ্ঞেস করো। তোমরা এতক্ষণে যারা নতুন আমাকে চেনো না তারা বুঝতে পারছো যে স্যারকে যে কোনো বিষয়ে, যে কোনো টপিকে, যে কোনো প্রশ্ন করলে খানিকটা উত্তর পাওয়া সম্ভব। মানে আমি বলবো না যে ভাই আমাকে একটু দেখতে হবে, মানে সত্যিই দেখতে হলে আমি বলে দেবো, কিন্তু ইন জেনারেলি আমাকে চট করে তোমরা ইয়ে করতে পারবে না, কেউই পারবে না চট করে। তো যেটা অনুপম আছি সেটা যে জানেই, যারা আমার সঙ্গে আগে পরিচিত হয়েছো। তো আমি যে কোনো বিষয়ে জিজ্ঞেস করো, প্রাণ খুলে জিজ্ঞেস করো যে স্যার এটা আমি জানি না, ওটা কি বস্তু, মানে জাস্ট ফ্রেন্ড হিসাবে জিজ্ঞেস করো যে এই জায়গাটার একটু যদি ভুলে গেছি, একটু যদি বলেন, বা কি হোয়াট এভার, আমার মনে যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো ডাউট জিজ্ঞেস করো। স্যার, বলো। হ্যাঁ স্যার, আমাদের আগের বারে এসএসসি তে মানে 16 সালের এসএসসি তে একটা কোশ্চেন দিয়েছিল হুম। ওয়েব ফাংশনের ডাইমেনশন। তো ওটা তো ওই আমি 3 ডাইমেনশন ধরে করেছিলাম, মানে রুট ওভার 2/কিউব ধরে ওখান থেকে একটা ডাইমেনশন বের করে দিয়েছিলাম। তোর মাথা এবং ওরকম না। ওয়েব সেটা ফাংশনের স্যার আনসার ডাইমেনশন তো খুবই সোজা, এই যে সাই স্টার সাই, একেবারে ছাগলদেরকে নিয়ে কি করা যায় বল দেখি। এইটা তো 1, ডান দিকে তো কোনো ডাইমেনশন নেই, তাহলে এটা ডাইমেনশন হ্যাঁ, কত বল? এইবার স্যার সেটা করলে এটা 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 আমি প্রথমে করেছিলাম, কিন্তু পরে দেখলাম ওরা ওরা দিয়েছে সাই ব্র্যাকেটে আর ভেক্টর, মানে 3 ডাইমেনশন হোক স্যার। না, হোক না। সেক্ষেত্রে আমার ডিবি হবে ওই জায়গাটায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি লিখছি, দেখ হোক না। হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ, আমি এই ডিবি ধরে করে করে আর কি যে হয়েছিল, যার উত্তরটা মিলেছিল। হ্যাঁ, এইবার স্যার বলতে তাই বা- স্যার, সাই কি স্যার এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার মানে অনেক রকম ডাইমেনশন আছে? দেখ ভাই, যখন 1 ডিমেনশনাল প্রবলেম করছি তখন সাইয়ের ডিমেনশন একরকম হবে, 3 ডিমেনশনাল সাইয়ের ডিমেনশন আর একরকম হবে। সাই তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। এই আমি আমি আমার যদি 1 ডিমেনশনাল ওয়েভ ফাংশন হয়, আমরা তো জানি এগুলো কিরকম। ফর এক্সাম্পল একটা সরি, এই মালটার ডিমেনশন কত? এ তো খুব সিম্পল। ইউনিট অ্যান্ড ডিমেনশন চ্যাপ্টারটা ভালো করে ক্লিয়ার হয়নি রে বাবা। ক্লাস 11-এ যখন পড়েছো ঠিক করে, তারপরে একদিন ক্লাস 11 পড়াচ্ছ, ওই না স্যার, চ্যাপ্টারটা ক্লিয়ার হয়নি। এটা স্যার বুঝতে পেরেছি, সাইনের কোনো ডাইমেনশন নেই, ওখান থেকে হ্যাঁ ডাইমেনশন দিয়ে সাইড ডাইমেনশন বার করা যাবে। হ্যাঁ, এবারে একটা 3D হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন বলো। কিন্তু স্যার তাহলে তখন স্যার রুট ওভার 8/L কিউব হয়ে যাবে, সাইন n/x/L, মানে এরকম চলবে হ্যাঁ, আর কি, nx ডাইমেনশন চেঞ্জ হবে। হ্যাঁ, এবারে ধরো তুমি সাই এক্স একটা 3 ডিমেনশনাল ওয়েভ ফাংশন, একটা 3D ওয়েভ, এটা 3 ডিমেনশনাল অসিলেট, 3 ডিমেনশনাল ওয়েল আর কি। 3 ডিমেনশনাল ওয়েলের মধ্যে এইটা হবে, একদমই ঠিক। সাইন এবারে যা হবে, সাইন এটা হবে, সাইন জেড হবে, এর ডিমেনশন চেঞ্জ হবে, হবে তো বটেই। সাই 1 ডিমেনশনাল সাইয়ের যা ডিমেনশন হবে, 3 ডিমেনশনাল সাইয়ের ডিমেনশন আলাদা হবে, এইটা তো হতেই হবে। তুমি যদি সাইকে মনে করো ওয়েট বা লেংথ বা মাস, সেরকম তো নয়। সাই তো একটা ওই 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 স্কেলের ফান্ডামেন্টাল জিনিস নয়। সাই চার্জও নয়। সাই এক একটা প্রবলেমের জন্য এক একটা জিনিস রিপ্রেজেন্ট করে। সাইয়ের একটাই জিনিস তার ডেফিনেশন, সেটা হচ্ছে সে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। এবারে শ্রোডিঞ্জার ইকুয়েশন 1 ডিমেনশনাল সিস্টেমে শ্রোডিঞ্জার ইকুয়েশন আরেক রকম, 3 ডিমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন আরেক রকম। 1 ডিমেনশনাল প্রবলেমের সাই আরেক রকম, 3 ডিমেনশনাল প্রবলেমের সাই আরেক রকম। 19 ডিমেনশনালের যদি কোনোদিন কোনো সিস্টেমের আমরা ক্যালকুলেশন করি, সেটার ডিমেনশন, সেটার সাইটার ডিমেনশন আরেক রকম হবে। তাহলে 1 ডিমেনশনাল প্রবলেমের সাই হচ্ছে L টু দি পাওয়ার -12, 3 ডিমেনশনাল প্রবলেমের সাই হচ্ছে L টু দি পাওয়ার -3/2। এতে ডিমেনশন তো খুব সিম্পল, এখান থেকেই খুব ক্লিয়ার, এখান থেকেও খুব সুন্দর ক্লিয়ার। যেখানে 3খানা মাল আছে ডিমেনশনে, ওই 3টেকে এখানে 3/2 করতেই হবে মাইনাসে, নাহলে হবে না। তো জাস্ট এটা থেকেই আমরা ডিমেনশন বলবো। এক একটা ডিমেনশন, আমার মনে হচ্ছে তো কনফিউশনটা এখানে ছিল যে সাই জিনিসটা সাই ওয়েব ফাংশন বলছি, আর ডিমেনশন আলাদা করে দিলে ওয়েব সাইয়ের ডিমেনশন চেঞ্জ হয়েছে, সে তো যাবেই, কারণ ডিমেনশনটাই তো আলাদা করছি রে ভাই।
তাহলে তো যেতেই হবে। সাই তো মাস লেংথ আর টাইমের মতো ফান্ডামেন্টাল জিনিস নয়, ও এক একটা প্রবলেমের এক এক রকম সাই। মানে এটা এটা প্রশ্নটা ভালো করেছিল, কনফিউজ করে দেওয়াই যায় এইভাবে। তো এই হচ্ছে বেসিক বক্তব্য। তুমি 4 ডিমেনশনাল প্রবলেমের সাই বললে সেটা অন্যরকম হবে। 4 ডিমেনশনাল প্রবলেমের সাই আমরা করেছি, তো তোমরা করোনি মানে হয়তো কখনোই, কিন্তু এমএসসিতে 4 ডিমেনশনাল কোয়ান্টাম মেকানিক্স করাই কোথাও কোথাও, যাদবপুরের মতো আতেল জায়গায় তো করায় একাধটু দেখেছি। তো যাই হোক, তো 4D কোয়ান্টাম মেকানিক্সের সাই আর একরকম। ভেরি গুড। আর কোনো বক্তব্য যে কোনো জিজ্ঞেস করো, আমি উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা মানে আশা করছি যতটা সম্ভব। আমাদের এরকম ডিসকাশন মাঝে মাঝে চলবে, আর তোমরা গ্রুপের মধ্যে খুব সুন্দর করে অঙ্কগুলি করবে আর গ্রুপে নিজেরা ডিসকাশন করবে। যে অঙ্ক কোনোভাবেই হলো না, কোথাও থেকে হলো না, আমাকে পাঠিয়ে রাখবে, আমি দেখার চেষ্টা করব মাঝে মাঝে। আর আশা করি হয়ে যাবে। এতগুলো ভালো মন্দ মিশিয়ে এত ছেলে মেয়ে রয়েছে, নিজেরা ডিসকাস করে সলভ করতে পারবে না? কিন্তু এই মালটা কিন্তু তোমাকে করতেই হবে। এই আমি যেটা দিলাম, এক রাউন্ড ছেড়ে সলভ করবে, কোনো সমস্যা নেই। আর আরেকবার লাস্টে যাবার আগে সিলেবাসটার দিকে, অনার্সের সিলেবাসটার দিকে আরেকবার চোখ বোলাই। আমার যদি কিছু ভুল হয়ে থাকে, ফিউজেন্স প্রিন্সিপাল, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইন্টারইলেকট্রনিক নেচার অফ লাইট, এগুলো স্কুলেরই পার্ট ধরে নিচ্ছি। ইন্টারফারেন্স, কোহেরেন্ট, সোর্স, ফোর্স, হাবি জাবি যদি যদি ভুলে গিয়ে থাকো জিজ্ঞেস করবে কোথায় আছে। সবই ওই ঘোষ মজুমদারের বইতেই আছে। আর এই ব্রিজলালটা ডাউনলোড করে ফেলতে পারলেই ব্যাস, আর কোনো চাপ নেই। ইন্টারফেরোমিটারটা দেখবে, ওই সবই এই অপটিক্স সবই ওই বইতেই আছে। মানে এই অপটিক্সে যা কিছু আমি তোমার তোমার সমস্ত সিলেবাস এর বাইরে কিছু হতে পারে না। ফলে সোর্স একটাই, তুমি একটু খুঁজে খুঁজে নেবে যে ভাই কোথায় রয়েছে। এইটা মানে বেস্ট বই, মানে ঘটকের থেকে ওয়ে বেটার বই। তো মানে আমাদের জন্য, সাধারণ স্টুডেন্টের জন্য, রিসার্চারদের জন্য হয়তো ঘটক বেটার হতে পারে, কিন্তু সাধারণ লোকের জন্য এটা বেস্ট বই। তো যাই হোক, ফলে এখানে হয়েই গেল। অপটিক্যাল অ্যাক্টিভিটি ফ্যাক্টিভিটি পারলে পড়বে লাস্টের দিকে। আপাতত স্কুলেরগুলো শেষ হোক। যেটা এগুলো ইলেকট্রোম্যাগনেটিজমে খুব একটা কিছু এক্সট্রা কিছু নেই, দেখেছি সবই এইচএসের পার্ট। ম্যাক্সিমাম বেশি আছে এই মডার্ন ফিজিক্স পার্টটা, যেটা স্কুলে সেরকম নেই। এখানে কোয়ান্টামও আছে, নিউক্লিয়ারও আছে, লেজারও আছে, রিলেটিভিটিও একাধটু আছে। এই যে এতক্ষণ বলছিলাম স্পেকট্রা, ভাইব্রেশন, রোটেশন, রামান এফেক্ট সবই আছে। ফলে এটা একটু পড়তে হবে। ঠিক আছে, আমি আছি, লাস্টের দিকে দেখা যাবে। যদি পরীক্ষা হয় এবং যদি দিতে হয়, যদি সত্যিই নতুন ছেলে মেয়েদের সাথে মানে কম্পিটিশন করতে হয়, তবে প্রতিদিনই আমি একটাই কথা বলবো, আমি এখনো বিশ্বাস করি এরকম কিছুই হবে না। কোনো না কোনোভাবে ব্যাপারটাকে সেটেল করে ফেলবে। তো যাই হোক, কোনো নতুন খবর আছে? স্যার বলছি পড়ানোর মতো একটা, পড়ানোর সময় যখন একটা তৃণমূলের বিজয়ী গাল দিতে, একটা গাল দিন স্যার শুনি। না না না, ও এসব রেকর্ডিং আপলোড করবো রে, আমার ট্রান্সফার না হয়ে যায়। আমার আমার একজন একজন একটি দাদা, বুঝলি, এটা বলাই যায় কেন, সেটা তো হয়ে গেছে। প্রচণ্ড মানে সরকার বিরোধী বক্তব্য রাখছিল অনেক দিন ধরেই। সে বেচারার বাড়ি হচ্ছে মেদিনীপুর, এগরা কাছাকাছি, ওদিকেরই একটি কলেজে, সরকারি কলেজ, আমাদেরই সঙ্গে পড়াতো। তো তাকে ট্রান্সফার করলো কোথায় বলতো? কুচবিহারে। একটা ডায়াগোনাল টেনেছে যে ওইখান থেকে কত সব থেকে দূরের কলেজ কি হতে পারে ওর বাড়ি থেকে। এই সব থেকে দূরের কলেজে তাকে ট্রান্সফার করা হয়েছে। মানে এগরা থেকে কলকাতা নয়, এগরা থেকে ঝাড়গ্রামও নয়, এগরা থেকে কৃষ্ণনগরও নয়, এগরা থেকে দুর্গাপুরও নয়, এগরা থেকে শিলিগুড়িও নয়, কুচবিহার। পেডংয়ে করতে পারতো, আরেকটু বাজে হতো, কিন্তু পেডংয়ে যে দুজন আছে তারা নামতে চায় না, তারা পেডংয়ে খুব খুশি সুখে আছে। ফলে তাকে ম্যাক্সিমাম বাজে জায়গায় করা হয়েছে। আর আমি তো একটু বুদ্ধিমান বেশি, আমি গাল দিই বটে, কিন্তু ঠিক
ক্ষমতার লোকজনের কাছে অব্দি আমার গালটা পৌঁছায় না, আমার গাল তোমাদের কাছে। আচ্ছা, ব্রিজলাল সুব্রমণ্যমের বইটা কোন সাইট থেকে ডাউনলোড করবো? ওরে বাবারে, এগুলো তো সেটা সাবস্ক্রিপশন। আমাকে শিখিয়ে দিতে হবে বাবু, সাবস্ক্রিপশন? তাহলে আর তোমরা কি মানুষ হলে এতদিনে? বই কোত্থেকে, আমি রেকর্ডিং এ তো আর দেখাই দিতে পারি না, আমি কোথাও থেকে পেয়েছি, তুমিও কোথাও থেকে পেতে হবে। কোথা থেকে ডাউনলোড করবে একটু শেখো, নিজেরা আলোচনা করো না, এ তো কঠিন কিছু কাজ নয়, ফ্রিতেই পাবে, একটু একটু মাথা খামাও। হ্যাঁ বল। স্যার হুম। স্যার নেক্সট উইকের জন্য মানে গত সপ্তাহে যেভাবে একটা টার্গেট দিয়ে দিয়েছিলেন, নেক্সট হুম। উইকের জন্য একটা মোটামুটি তোমরা একটা নিজেরা টার্গেট করো সেট না, করে দিন। আমি আমার কাছ থেকে যদি তুমি সাজেশন চাও, এটা ধরে ফলো করে ঝেড়ে চলো। ফিজিক্স, ওয়ার্ল্ড, ইউনিট, ডিমেনশন, মেজারমেন্ট, এরর ফেরর এগুলো শেষ করে দাও, পরপর পরপর এগোতে থাকো। সবাই তো এক্সাক্ট একইভাবে পারবে না। তারপরে মোশন ইন স্ট্রেট লাইন, কাইনেমেটিক্স, ভেক্টর, এইরকম করে ঝেড়ে চলো, মানে যত তাড়াতাড়ি পারো। খুব বেশি করে অঙ্ক নেই, আমি দেখেছি এক একটাতে 20টা 30টা করে অঙ্ক আছে, যারা একটু প্র্যাকটিসের মধ্যে আছো একবার বসলেই, ঘন্টা দুয়েক বসলেই টেনে দেবে। খুব 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 বেশি তো করে তো নেই বাবা, আমি দেখেছি, আমি সেভাবেই তোমাদেরকে এইটাই চয়েস করে। এইসব ইউনিটের অঙ্ক কত খুলো, এই এক্ষুনি হয়ে যাবে 30টা অঙ্ক। যারা পরীক্ষায় করে এই 30টা করতে তাদের 1 ঘন্টা সময় দেয়, তাও দেয় না। তো তোমরা 2 ঘন্টা টাইম নাও, কতক্ষণ এই মেজারমেন্ট, এরর এগুলো সবই পারবে, চট 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 করে দাগিয়ে নেবে। দাগিয়ে নিয়ে কতক্ষণ, এই 30টা করেই আছে মোস্টলি। তো একবারে বলবো, যত তাড়াতাড়ি পারো, যত তাড়াতাড়ি পারো। প্রতি প্রতি এবারে তুমি যদি ইয়ের বলো, এখানে আমার চ্যাপ্টার আছে কত, তুমি যদি সেইভাবে ভাবো, তোমার চ্যাপ্টার আছে 60, তোমাকে প্রতি সপ্তাহে 3টে করে শেষ করার চেষ্টা করতে হবে, নাহলে 20 উইকসে তুমি পারবে না। ফলে তোমাদের এর অ্যান্সার কিও আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। সলিউশন দেখতে যেও না, কোনো সলিউশনটা দেখলে তুমি আরো কনফিউজ হয়ে যাবে। সলিউশন লিখতে কিন্তু কেউ পারে না ঠিক করে। আজ অব্দি এইচএস লেভেলের বইগুলোর মধ্যে ঠিকঠাক সলিউশন লিখতে পেরেছে একটাই লোক বা দুটো লোক, মানে দুটো লোক মিলে একটাই সেট অফ বই লিখেছে, যারা আইআইটি কানপুরের স্টুডেন্ট ছিল ফিজিক্সে, মানে ঠিকঠাক লোক, ওই কোচিং সেন্টারের ভুলভাল লোক নয়। তারা একটা সেট অফ বই বের করেছিল, সেখানে ঠিকঠাক সলিউশন আছে। কিন্তু ঠিক আছে, সেটা তোমাদের এখন দরকার নেই, সেটাতে মেনলি যেই মেন্স আর যেই অ্যাডভান্সের কোয়েশ্চেনগুলো আছে। তোমরা অঙ্ক স্যার নামটা একটু বলো স্যার। ওই তো জিতেন্দ্র কুমার, এই মালটা যদি সত্যি, আমার তো অনেক বই আমি পৃথিবীতে দেখেছি, এটার পিজিএফ এখনো আসেনি বাজারে। তো এই বইগুলো স্টুডেন্টদের রেকমেন্ড করতে পারো, জিতেন্দ্র সিং এর এই বইগুলো দুর্ধর্ষ বই, আমি কিনে ফেলেছি, দেখাচ্ছে এই পারচেজ। দুর্ধর্ষ বইয়ের আর একটা ফাইনাল ভলিউম বেরোতে বাকি আছে। আমি পড়ে এত মজা পেয়েছিলাম, এই জিতেন্দ্র কুমারের সঙ্গে ইমেলে যোগাযোগ করেছিলাম, তো মাঝে মাঝে কথাবার্তা হয় এখন। তো খুব খুব ঠিকঠাক বই, প্রপার সলিউশন, ডিটেল বলে টোলে বুঝিয়ে, কনসেপ্ট বলে, কোথাও যদি ইয়ে থাকে সব বলে, এটা বেস্ট। এটার একটা লাস্ট জিনিস বাকি আছে, যেটা হচ্ছে ইয়ে কি বলে, ওই মডার্ন ফিজিক্স, ইলেকট্রনিক্স, ওই পার্টগুলো, অপটিক্স, এইটা বাকি আছে। 3টে ভলিউম স্যার এটা? আর একটা বেরোবে, কটা ভলিউম স্যার? এখন অব্দি 3টে বেরিয়েছে, টোটাল 4টে হবে। আর একটা আচ্ছা। হবে। বহুত খেটেছে, বিশাল খেটেছে। এর স্যাম্পেল আছে কি এখানে দেখানোর মতো? স্যাম্পেল কিন্ডেল করেনি, কিন্ডেল করলেই আসলে পিডিএফটাও বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। স্যাম্পেলটা আমি রিভিউ লিখেছিলাম এটার একটা, আমি খুব খারাপ কিছু লিখি না, এখানে ইয়ে আছে, খুব ডিটেলে সলিউশন গুলোকে বলো, ওরকম ভুলভাল না। এটা দেখতে পেলে বুঝতে পারবি, বুঝতে হয়তো পুরোটা পারবি না, কিন্তু যাই হোক, এনিওয়েজ তোরা আমাজনে এই তো তোমরা নিজেদের ডিভাইস থেকে খুললে এগুলো দেখা যাবে। আমি একটা ভালো রিভিউ দিয়েছিলাম। তো যাই হোক, এনিওয়েজ একমাত্র সলিউশন করেছে আজ অব্দি ঠিক করে, সেটা হচ্ছে এরা, যেটাকে পড়ে যায়, যেটাকে পড়া যায়, যেটাকে পড়ে বোঝা যায়, যেটাকে বুঝে পড়লে কনসেপ্ট আর একটু ক্লিয়ার হয়। আর এই দিশা আর গোষ্ঠীর পিন্ডি আরিহান্ত বা ওই যে কি বলে সেনগেজ, এদের সলিউশন দেখলেই বমি চলে আসে। নিজেরা না কিছু বোঝে, না কিছু জানে, ছেলেপুলেকেও না কিছু বোঝাতে পারে, না কিছু জানাতে পারে,
দেখে বড় জোর হ্যাঁ এই মালটা এইভাবে দাগানো যাবে সেইটুকু শিখতে পারে, কিন্তু ফিজিক্সটা বা সায়েন্সটা তার মাথায় অ্যাবসলিউটলি ঢুকবে না। আমি অসংখ্য বই দেখেছি গত 2 বছরে স্কুল লেভেলের সমস্ত রকম, আমি প্রত্যেকটা বই আমি ইভেন যা যা মানে ডাউনলোড করা সম্ভব হয়েছে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করে উল্টে পাল্টে নিজের সেলফ ইন্টারেস্টের জন্য যে কি শিখছে স্কুলের ছেলেগুলো, তো পাতে দেবার মতো বই প্রায় খুব কম রে। মানে সলিউশন দেখে ডিটেল থিওরি সলিউশন আছে এরকম, কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য সে তো কালেকশন, সে তো সবাই কপি করে দিচ্ছে, কিন্তু কোয়েশ্চেনটা সলভ করার জন্য যে ইন ডেপথে ফিজিক্স বোঝানো সেইটা প্রায় কোনো বইতেই অন্তত ফিজিক্সের পার্টটা দেখতে পাইনি, মানে পছন্দ হয়নি আমার। আমি তোমাদের এই যে যত যত বড় বড় নাম আছে সমস্ত নামই বইগুলো আমি দেখেছি উল্টে পাল্টে, না থিওরিটা ঠিক লেখা আছে, না সলিউশনটা ঠিক লেখা আছে, না বইয়ের অর্গানাইজেশনটা ঠিক আছে, একটার পরে আর একটার কোনো কোনো মানে ইয়েই নেই, সিঙ্ক্রোনাইজেশন নেই, কখন যে কি বলছে, কেন বলছে, কোত্থেকে বলছে, কি বক্তব্য। ফলে ওই প্র্যাকটিস করার জন্য প্রশ্নটা পাওয়া যায়, আর এসি ভার্মা ইত্যাদি থেকে থিওরিটা ভালো করে বুঝতে হবে, এর বাইরে এখনো অবধি আর কোনো অপশন তৈরি হয়নি। তোমাদের মাথায় যদি তোমরা যদি কোনো ভালো বইয়ের সন্ধান পেয়ে থাকো আমাকে বলবে যে স্যার আমিও দেখার চেষ্টা করব। না আমি নিজে এখনো অবধি খুব ফ্রাস্ট্রেটেড, একমাত্র এনারা বাদ দিয়ে, এদের বইগুলো বাদ। বেশ, তাহলে আস্তে আস্তে আজকে ওঠা যাক, বুঝলে? বল। স্যার এই 10 গেজের ওটা কি স্যার একটু কঠিন মতন বলুন, মানে ওই স্টুডেন্টদের লেভেলে আমি তো কিছু 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 বুঝতে পারি না, মানে সেনগেজের বইয়ের থিওরিও বুঝতে পারি না, আমি সলিউশন তো বুঝতেই পারি না, মানে কি কি কেন কিভাবে বুঝতেই পারি না, মানে এই যে অঙ্কটা এইভাবে করছে কেন। আমার পড়ানোর উদ্দেশ্যটা কি, যে আমি অঙ্কগুলো করাবার উদ্দেশ্যটা কি, যে আমি ছেলেপুলেকে কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে দেবো যাতে করে তারা যখন আননোন সমস্যা আসবে তারা অঙ্কটা করতে পারে। কিন্তু এদের পড়ানোর এদের বইগুলোর উদ্দেশ্য তো মনে হচ্ছে যে একটা ছেলেকে পৃথিবীতে যত পসিবল সংখ্যক প্রবলেম হতে পারে সবগুলো মুখস্থ করিয়ে দাও, এটার এটা উত্তর হয়, এটা ওটার উত্তর হয়, ওইভাবে কি পড়ানো যায় নাকি? মানে এটা তো প্যাটার্ন থাকবে রে ভাই। মানে কেউ যদি ধরো ভার্মার এক্সারসাইজগুলো ঠিকঠাক করে সলভ করার মতো এবিলিটি তৈরি করে সে সমস্ত অঙ্কই করতে পারবে, তো সেই এক্সারসাইজগুলো করার মতো করে এবিলিটি তৈরি করতে গেলে আইদার তোমাকে একটা খুব ভালো টিচার দরকার, যে ছেলেকে, না হলে শুধু ওই ভার্মার থিওরিটা পড়েই এক্সারসাইজ সব করা যায় না, যে ইদার ভালো টিচার দরকার যে জিনিসগুলো জানে বোঝে করাতে পারবে, আর একটা ভালো আরো ভালো বই দরকার, মানে আরো ডেপথ ইনডেপথ মোটা সোটা বই দরকার, যে অঙ্কগুলো কিভাবে করতে হয় ডিটেল স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে, যাতে একটা অঙ্ক বুঝিয়ে দিল আর একটা অঙ্ক যাতে করতে পারে। কিন্তু সেই বোঝানোর মতো করে লেখা অত সহজ নয়। যাই হোক, এগুলো আমাদের ডিসকাশনের বিষয় নয়, উচ্ছন্নে যা, আমাদের নিজেদের পয়েন্টে ফেরত আসি। কারুর আর কোনো বিষয়ে কোনো বক্তব্য আলোচনা? আমি একবার সিলেবাসটা যা দেখলাম তাতে করে, বা আমি দেখে দেখে মার্ক করে রেখেছি, মডার্ন ফিজিক্সটাতেই তোমাদের ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে, ইলেকট্রনিক্সে একটু সামান্য এগুলো পেরে যাবে, এই যে পেরে যাবে। স্যার জিপিএম আছে, জিপিএম এ দিতে হবে। ওই জিপিএম সেন্টার অফ, আরে ওই যে স্যার ওই সেন্টার কি সেন্ট্রাল ফোর্স প্রবলেম ওসব আছে না। সেন্ট্রাল ফোর্স আবার জিপিএম হলো কোত্থেকে? সেন্ট্রাল ফোর্স মানে আর গ্র্যাভিটেশন। জিপিএম এ স্যার ওই গ্র্যাভিটেশন পার্টটা একটুখানি দেখতে দূর, হবে। গ্র্যাভিটেশনে কিছু দেখতে হবে না, এই বেন্ড টরশন ফরশন বেন্ডিং এই সব দেখতে হবে এইগুলো। আচ্ছা স্যার আমাকে একটা জিনিস বলুন তো, হ্যাঁ। বলছি যে মনে করুন একটা স্প্রিং কে যদি আমি স্ট্রেচ করি, হ্যাঁ, তাহলে সেটা স্প্রিংটার ইয়ং মডুলাসটা লাগবে নাকি মডুলাস অফ রিজিডিটি লাগবে, কোনটার জন্য স্প্রিংটা স্ট্রেচ করছে? স্প্রিং মানে স্প্রিং না স্ট্রিং? স্প্রিং না স্যার, স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট যেখানে আছে। স্প্রিং এর জন্য তো কে লাগবে? হ্যাঁ কে লাগবে, কিন্তু স্যার এই যে স্ট্রেচিংটা যে হয় সেখানে কি স্প্রিং এর মানে শেপ চেঞ্জ হচ্ছে বলে মডুলাস অফ রিজিডিটিটা না দরকার? না, কিচ্ছু দরকার নেই, ওর কে আর সম্পূর্ণ আলাদা জিনিস, ওই এই দুটোর কোনোটাই লাগবে না। কেটা তো বিকজ অফ তার স্ট্রাকচারাল ফোল্ডিং এর জন্য আসে রে,
এটার সঙ্গে তো হ্যাঁ হ্যাঁ ঠিক। বেন্ডিং ফেন্ডিং ইয়ংস মডিউলাস রিজিডিটি কিচ্ছুর কোনো সম্পর্ক নেই। ওটা হচ্ছে যে আমি স্প্রিংটা কেমন করে ফোল্ড করছি, ওটা কতটা সরু কতটা মোটা ইত্যাদির জন্য, আর সেই কনস্ট্যান্টটা আমি স্প্রিংটাকে দু হাত দিয়ে এমনি করে একটু টানলে বুঝতে পারবো যে 1 নিউটন ফোর্স দিচ্ছি, ও এতটা এক্সটেন্ড করছে, তার মানে এর ফোর্স কনস্ট্যান্ট এত। এই তো ব্যাপার, এর মধ্যে এর সঙ্গে ওগুলোর কোনো সম্পর্ক নেই। আমার যদি একটা তার হয়, কার ফোন গুগু করছে, উফ, আমার যদি একটা তার হয়, সেই শুধু তার, সেইটাকে টেনে বাড়াতে গেলে তখন আমি ফোর্স কনস্ট্যান্ট খুঁজবো। আর যদি আমার মাথা হয়, মাথাটাকে চেপে বাঁকানোর চেষ্টা করছো, তখন ওই মডুলাস অফ রিজিডিটি থাকবে, ডিফর্ম করার চেষ্টা করছি। আর স্প্রিং হচ্ছে আসলে জাস্ট স্যার বিকজ একটা অফ কোশ্চেন ফোল্ডিং। দিয়েছিল, ওটা নিয়ে একটু কনফিউশন হয়েছে। সেই কোয়েশ্চেনটা তোমরা ডিসকাস করবে বা আমাকে পাঠাবে, দেখবো। কিন্তু তোমার প্রাথমিক প্রশ্নের বক্তব্য হচ্ছে যে ফোর্স কনস্ট্যান্টটা কোনোভাবেই ইয়ংস মডিউলাস বা ওই ইটার সঙ্গে রিলেটেড নয়। ওয়াই বিটা ইটা এদের সঙ্গে কেটা কোনোভাবেই রিলেটেড নয়। কেটা ফোল্ডিং এর উপরে নির্ভর করছে, একটা তারকে কেমন করে ফোল্ড করছো, বুঝেছো? এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক এই নেই। stretching of a spring is determined by the shear modulus of the material of the spring, এটা কি সত্যি স্যার? একদমই সত্যি নয়, আমার জ্ঞানে তো নয়। ফোর্স কনস্ট্যান্ট আচ্ছা এদের কারুর সঙ্গে সম্পর্ক থাকার কথা নয়। কেন একটাই তার আমাকে দাও, আমি বিভিন্নভাবে বাঁকিয়ে বিভিন্ন ফোর্স কনস্ট্যান্ট ওয়ালা স্প্রিং বানিয়ে দেবো, তুমিও পারবে, আচ্ছা তাই না? তুমি একটু ভেবে দেখো, নর্মাল একটা মানে বাংলা সহজে ভাবো, সহজে ভাবো। তুমি একটা তারকে এরকম এরকম করে ফোল্ড করলে, এর যা ফোর্স কনস্ট্যান্ট হবে, এমনি 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 করে বাঁকালে এর ফোর্স কনস্ট্যান্ট কি একই আলাদা হবে? একই হয়তো, একই কোনোভাবেই হবে না। তুমি এক্সপেরিমেন্ট করে দেখো। কি হবে? তো এটা ফোল্ডিং এর উপরে Coiling নির্ভর এর করে উপর বলেই depend জানি। করছে। হ্যাঁ, আর আমার Folding তো এর উপর। তাই ধারণা। এবার এগুলো একটু জিপিটি কে জিজ্ঞেস করে নেবে। চ্যাট জিপিটি এখন ভয়ানক ভয়ানক পাওয়ারফুল। হ্যাঁ, এই মুহূর্তের চ্যাট জিপিটি, 1 বছর আগেরটা নয়, এই মুহূর্তের যেটা, মানে পেড 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 জিনিসও নয়, মানে যেটা যেটা সিম্পল যেটা সিম্পল ফ্রিতেই, আমি যেটা ফ্রিতেই ইউজ করছি, সে যে তুমি একে জিজ্ঞেস করো, ডাজ ফোর্স কনস্ট্যান্ট of a spring depends on Young's modulus or shearing coefficient or bulk modulus of the material the spring. কিসের কিসের উপরে ডিপেন্ড করছে বলছে, ওর বক্তব্যটা শোনো কি বলতে চাইছে। ফর আ হেলিক্যাল স্প্রিং অফ ওয়্যার রেডিয়াস অফ স্প্রিং কনস্ট্যান্ট জি আর কিউ। আচ্ছা, এইটা নাম্বার অফ অ্যাক্টিভ কয়েলস এইটার উপরেই নির্ভর করে, শিয়ার মডিউলাসটার উপরে নির্ভর করে বলছে, যেটা আমার নলেজে ছিল না। আমি এই নাম্বার অফ অ্যাক্টিভ কয়েলসটাই জানতাম। তাহলে এইটাকে আরেকটু পড়াশোনা করতে হবে, মানে যখন দেখবে যে তোমার, বলো এটাকে কি স্যার আরেকটু আমার আপনি যেটা বললেন স্যার ওই যে ফোল্ডিং এর উপরে স্যার, এবার আমি একটা লোহা নিলাম একটা তামা নিলাম, নিয়ে একই রকম স্ট্রাকচারের যদি দুটো স্প্রিং বানাই, তাহলে আমার মনে হয় স্যার দুটো যদি একই রকম ফোর্স অ্যাপ্লাই করা হয়, দুক্ষেত্রে আলাদা আলাদা মানে ঠিক। এক্স এর মানটা দুক্ষেত্রে আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ হবে। হ্যাঁ, সেটাও ঠিক, আমি যেটা সেটাও ঠিক। হ্যাঁ, মানে একই একই মেটেরিয়ালের যেরকম আমি যদি নাম্বার অফ টার্নসটা আলাদা করি, তাহলে যেমন ফোর্স কনস্ট্যান্ট চেঞ্জ হয়, কিন্তু একই রকম নাম্বার অফ টার্নসটাকে রেখে যদি আমি আলাদা আলাদা মেটেরিয়ালের তার নিই, তাহলেও ফোর্স কনস্ট্যান্টটা আলাদাই হবে। সেটাই হওয়া উচিত, সেটাই হওয়া উচিত। আচ্ছা, কয়েলড স্প্রিং এর কথা আমি বাল্ক মডিউলাসটা নির্ভর করছে না, না শিয়ার মডিউলাসটার উপরে করার কথা। মানে এদের চ্যাট জিপিটির বক্তব্য অনুযায়ী আরেকটু বই দেখে নেবো আমরা, কিন্তু আমি আমার আগের বক্তব্যটা প্রত্যাহার করছি। আমার থিঙ্কিং প্রসেসটা ওইভাবে যাচ্ছিল যে নাম্বার অফ কয়েলসটা ঘুরিয়ে চেঞ্জ করে দিলেই তো ফোর্স কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিকই, সেটা অ্যাবসলিউটলি ঠিক, সেই যে ফর্মগুলোও দিচ্ছে, কিন্তু একটা শিয়ার মডিউলাসও ডিপেন্ড হওয়ার কথা। তাহলে এইবার আমি ধরো এখানে তুমি এরকম পেলে, এইবার তাহলে একটু যদি কোথাও বই এরকম জায়গায় যদি একটু কনফিউজিং হয়, তাহলে একটু আরেকটু অথেন্টিকেট কোনো একটা জায়গায় ফোর্স কনস্ট্যান্টটা নিয়ে আলোচনা করা হয়েছে স্প্রিংয়ের, সেটা একটু খোঁজ করতে পারলে ভালো।
সবসময় যায় না। এবারে ফোর্স কনসেন্স অফ স্প্রিং, এবারে এরপরে আর একটা গল্প আছে যে এটাকে আমি আরেকটু রিসোর্স খোঁজার জন্য কি করব, যে আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার প্রসিডিওর ফোর্স কনসেন্ট অফ স্প্রিং এইটার সঙ্গে একটা শিয়ার মডিউলাস পাশাপাশি লেখো, দিয়ে একটা পিডিএফ সার্চ মারো, তো দরকার হলে গুগল স্কলারেও চলে যাও, দিয়ে দেখো কোন তোমাদের শেয়ারিং এর এটা। হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেখবে কি বক্তব্য। এটা ল্যাব, তার ম্যানুয়াল কি করেছে দেখি। তোমরা হয়তো এক্ষুনি চট করে আমাকে এখন ফলো করতে পারবে না, না না ফর্মুলা দেওয়া আছে, জি আছে। না না শেয়ার মডিউলাস ডিপেন্ড করে, চ্যাট জিপিটি যে ফর্মুলা দিচ্ছিল এরাও সেটাই লিখেছে, আছে আছে। শেয়ার মডিউলাসের উপরে অ্যাক্টিভলি ডিপেন্ড করে, এটা আমার জানা ছিল না, এটা তোমাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে জানলাম, আমাকে জিজ্ঞেস করলে আমি ওটাই বলে দিই। তো এইভাবে তোমরা সার্চ করতে পারো, অনেক দেখবে কোন জায়গা, বিভিন্ন ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটির ম্যানুয়াল ট্যানুয়াল আপলোড করা, বিভিন্ন জায়গায় করা দেখতে পাবে। শুধু যদি তুমি পিডিএফটা বাদ দিয়ে সার্চ করো, তোমাকে ওই বাইজু আর বেদান্তুর ওয়েবসাইটেই রেখে দেবে। ফলে সবসময় একটু কিছু ভালো জিনিস সার্চ করতে গেলে একটা পিডিএফ পাশে লাগিয়ে করবে। পিডিএফটি ছাড়া সার্চ করো, সম্পূর্ণ অন্য জায়গায় চলে আসবে, সার্চ করাগুলো শিখতে হবে। তাও এসছে, যা খুব ভালো এখানে এসছে, অন্যান্য জায়গায় 4টে ভিডিও 4টে অন্য লিঙ্কে চলে আসবে, তাও এটাতে এসছে। এই বাইজু আসবেই, এই বাইজু ডাউটনাট এগুলো চলে আসবে। আর ওগুলো ফিল্টার করতে গেলে তুমি পাশে একটা পিডিএফ দেবে, তোমার জেনারেলি যেগুলো আসা উচিত সেগুলোই আসবে। বুঝেছো? তার মানে আমাদের ডিসকাশন থেকে এটা পরিষ্কার ক্লিয়ার হলো যে না, শেয়ারিং কনস্ট্যান্টের উপরে অবশ্যই নির্ভর করে। আশিস, তুমি এটা ভালো আবিষ্কার করে দেবে আমার জ্ঞানের। বলছি স্যার শেয়ারিং এর উপর তো ডিপেন্ড করে, কিন্তু ইয়ং মডিউলাস বা ইয়ং মডিউলাসের উপরে ডিপেন্ড করে। ইয়ংটা তো এখানে কোথাও লেখা নেই, বাল্কের উপরে একেবারেই করবে না। ধরুন যদি ওটা হ্যাঁ বাল্কের উপরে একেবারেই করবে। হ্যাঁ স্ট্রেট হলেও তো আর স্প্রিং রইলো না রে, স্ট্রেট হলেও তো স্ট্রিং হয়ে গেল। হ্যাঁ স্ট্রিং হলে তো সে ডিরেক্টলি ইয়ং মডিউলাস চলে গেল, আর বাল্ক মডিউলাসের উপরে একেবারেই করবে না, প্রশ্নই নেই, একেবারেই করবে না সেটা। হ্যাঁ ওটা ভলিউমেট্রিক প্রপার্টি। ঠিক, ভালো প্রশ্ন। আমি জিজ্ঞেস করবে এরকম যেগুলো একটু কমপ্লিকেটেড মনে হবে, আমি এখানে বসে বসে যতটা সম্ভব, তোমরা নিজেরাও খুঁজবে, তোমাদেরকে একটু মানে বুঝিয়ে দিচ্ছি এইভাবে সার্চ করে পার্টিকুলার টার্মগুলো যেগুলো তোমার লাগবে, তার সাথে একটা পিডিএফ বসাবে। আর এই মোবাইলে পড়াশোনা হবে না। হ্যাঁ পড়াশোনা করতে গেলে তোমার দরকার একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ। ল্যাপটপেও ভালো পড়াশোনা হয় না, ল্যাপটপও খেলনা কাইন্ড অফ। কেন স্যার ল্যাপটপটাকে আপনি খেলনা বলছেন? ল্যাপটপটাকে তুমি ডেস্কটপের মতো করে যদি বানাতে পারো, মানে একটা চেয়ারে বসতে পারো, একটা কিবোর্ড আলাদা করে রাখতে পারো, ডেস্কটপের মতো একটু চোখ থেকে দূরে ল্যাপটপটাকে রাখতে পারো, তবে এই সব দিয়ে পড়াশোনা হবে। না হলে ল্যাপটপ দিয়ে পড়াশোনা কি হবে না, একটু কাঁধটাকে একটু হেলিয়ে তুমি একটু কি বলে পিঠের ওখানটায় দুটো বালিশ দিয়ে ল্যাপটপটা সামনে রেখে সিনেমা দেখা হবে। ফলে যখন আমি ল্যাপটপে কাজ করেছি, তখনও ছোটবেলায় অনেক আগের কথা, তখনও ল্যাপটপটাকে আমি ডেস্কটপের মতো করেই টেবিলে রাখতাম, সেখানে একটা এক্সট্রা কিবোর্ড মাউস লাগিয়ে রাখতাম। আর তারপর 2016-17 থেকে আমি ল্যাপটপের ধার দিয়ে যাই না, ডেস্কটপই যা করার খুব। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো যদি সম্ভব হয় ল্যাপটপটাকে একটা টেবিলের উপরে রেখে বসে একটা এক্সটার্নাল কিবোর্ড লাগিয়ে এইভাবে করবে, তাহলে সুবিধা হবে মানে পড়াশোনাটা করা। আর মোবাইলে সার্চ করে পিডিএফ খুলে পড়াশোনা মানে ইম্পসিবল ব্যাপার। মোবাইলটা ওই হোয়াটসঅ্যাপের জন্য, ফেসবুকের জন্য, আর একটু হ্যাঁ ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংটা টুকটাক করা যায়, মানে ব্যাংকিংটা ঠিকঠাকই করা যায়। ইউনো ফোনো এইচডিএফসি আমি দুটোই চালিয়ে দেখেছি, একদম সুন্দর ঠিকঠাক হয়। তাহলে মোবাইলে এই কাজগুলো, আমাজন হচ্ছে মোবাইলেই ইউজ করা এখন সুবিধা হয়ে গেছে রিলেটিভলি, তো ওইগুলো খুব সুন্দর হচ্ছে। কিন্তু পড়াশোনাটা পার্টিকুলারলি হওয়া মুশকিল। যাক বেশ, তাহলে আমরা আজকের মতো মোটামুটি ইতি করব এই বলে যে তোমরা এই এইচএস এর পার্টটাকে ঝেড়ে পড়ো, এইটার মোটামুটি সমস্ত অঙ্ক করে ফেলো, যেগুলো আটকাবে জিজ্ঞেস করো। বল, এই অঙ্কগুলো কি একটা বললেন, মানে শেষ করার কথা সপ্তাহে কটা করে? 3টে করে, অ্যাটলিস্ট 3টে করে, কারণ এখানে আছে দেখো সপ্তাহে 3টে করে, তাই তো? এখানে আছে মোটা 60খানা।
60খানা, তো 60খানা। তোমাকে যদি 20টা উইকের মধ্যে শেষ করতে হয় অ্যাটমোস্ট, 3টে তো করতেই হবে, আরো করতে পারলে ভালো, কিন্তু যে যেরকম পারবে। আমার মনে হয় যে 3টে করে করা কোনো সমস্যা নয়, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, একটু চেষ্টা করতে হবে। আর আচ্ছা, এইটা টপিক ওয়াইজ আগে থিওরি গুলো পড়ে নিয়ে তারপর তো কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবো না, সব অবশ্যই concept গুলো solve অবশ্যই করে যাবে। অবশ্যই একবার থিওরিটা উল্টে না দেখলে তুমি তো আকাশ থেকে পড়বে, মানে আকাশ গঙ্গা থেকে পড়বে দুম করে, যে ভাই এগুলো কি রে ভাই। একবার তো একটু থিওরি দেখবেই, তোমার হাতের কাছে একটা বই তো রাখতেই হবে, সেটা ফার্স্ট কন্ডিশন, যে তোমার হাতের কাছে তোমার পছন্দের যে কোনো একটা বই, ইলেকট্রোস্ট্যাটিক একটু কুলম্বস ল, একটু গস ল একটু দেখে নিলে। তা না হলে হঠাৎ করে একটা গসলের অঙ্ক দেখলে, তুমি ধরো সাপোজ করো তোমার এই স্কুলে 11-12 যদি না থাকে কারোর স্কুলে, সে তো এতদিনে ভুলে এসছে না, এটা তো তার দোষ নয়, এটা তো খুব স্বাভাবিক। তাহলে সে তাকে একবার তো তাকে একটু অঙ্কগুলো চোখ বুলিয়ে দেখতে হবে, কিন্তু ওই অঙ্কটা চোখ বুলিয়ে দেখে ছেড়ে দিলে হবে না, তারপরে তোমাকে এক্সারসাইজটা অ্যাটেম্প করতে হবে, তখন দেখবে আবার আটকে যাবে, বলি এক্ষুনি দেখলাম আমি প্রশ্নটা, এক্ষুনি দেখলাম, আর সেটাই আমি আবার ভুলে গেছি। তখন তুমি আবার অঙ্কটা কষতে গিয়ে আবার জিনিসটা মনে পড়বে, তখন আবার করবে, মানে এইভাবে আবার একটু আটকাবে, আবার একটু বই দেখবে, কিন্তু অঙ্কটা তুমি যখন নিজে করবে তখন বই না দেখে করবে। কিন্তু তোমার বইটা টুকটাক দেখা দেখা, আমাদের স্যারেরা, একটা স্যার এটা বলতেন মনে আছে, যে ভাই তোরা অ্যাসাইনমেন্ট অঙ্ক হোমওয়ার্ক প্রবলেমগুলো করার আগে যত খুশি সলিউশনগুলো দেখো, এদিক ওদিক ইন্টারনেট বই সব দেখো, কিন্তু যখন তুমি হোমওয়ার্কটা করছো ওই মুহূর্তে চোখের সামনে একটা সলিউশন খুলে রেখো না, ওই মুহূর্তে নিজে করার চেষ্টা করো, তাহলে দেখবে যে এক্ষুনি সলিউশন সব দেখলাম, আবার যেন কোন একটা স্টেপ আটকে যাচ্ছে। তাহলে তোমার কনসেপ্টটা তুমি দেখেছো ঠিকই সলিউশনটা, বাট ওই জায়গাটাতে তোমার কনসেপ্টের গাফিলতি আছে। ফলে এইভাবে তুমি নিজেরা করো, পার্টিকুলার অঙ্কটা করার সময় দেখবে না, অঙ্কটা করার আগে তুমি বই দেখো, যাই দেখো। এর ফলে উত্তরটা মেলানোর দিকে তুমি ফোকাসই রাখবে না, তুমি রাখবে ইলেকট্রোস্ট্যাটিক এর অঙ্ক করছো মানে ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা বোঝার প্রতি, এর অ্যান্সার কি আছে সে যেখানে আছে আছে, লিভ ইট, নিজে করো। কোনো তাতে কনফিউশন হলে যদি ঠিক মনে করে হ্যাঁ এটা তো এটাই হলো, তাও আবার নিজের উপরে প্রচন্ড ডাউট হবে যে আমি তো ঠিক করছি কি না ভুল করছি, এইটা তোমাকেই আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে, বন্ধুদের জিজ্ঞেস করবে, গ্রুপে মিলিয়ে নেবে, এটা কি এ হবে, 4জন বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক মেরে দিল, তুমি বুঝলে আচ্ছা ঠিকই করছো, কেউ বললো না, সেই জন্যই তো একটা গ্রুপ ডিসকাশনের এখানে সুবিধা। তো যাই হোক, বেশ তাহলে উঠি নাকি? হ্যাঁ স্যার। হুম, চলো। 3,599 টাকা কবে দিতে হবে? হ্যাঁ, বেটা মোবাইল কোম্পানি বছরে 3600 টাকা চাইছে, হ্যাঁ হ্যাঁ, বেশ চলো, আস্তে আস্তে আমরা আজকের মতো উঠি, রেকর্ডিং সব বন্ধ করে দিই, তোমরা ঝেড়ে পড়া শুরু করো, আর গ্রুপে ডিসকাশন ঠিকঠাক ডিসকাশন চালিয়ে যাও, আর ওই বেশি অন্য বিষয়ে আলোচনা অন্য হাজার একটা অন্যান্য গ্রুপ রয়েছে সেখানে করো, এটা শুধু ফিজিক্সের পার্টে রাখো, আর তোমাদের কোনো বন্ধু পরিচিত যে কেউ যোগ দিতে চাইলে অ্যাড করে দেবে, এখানে কোনো কোনো অসুবিধা নেই, কমপ্লিট, আমাকে জিজ্ঞেস করারও কিছু নেই, কোনো কিচ্ছু নেই, ফিজিক্সের লোক হলেই হলো, ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স যে কোনো একটা বিষয়ে পরীক্ষা দেবে, সে সব সময় এখানে থাকতে পারে, কোনো কোনো সমস্যা নেই। বেশ চলো, আজকের মতো উঠে পড়া যাক।